ওকে, হ্যালো এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টসরা, সবাইকে গুড ইভিনিং। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নিউ এমসিকিউ সলভ লাইভ ক্লাসে। তো তোমাদের গতকাল ক্লাসে আমরা ঢাকা ঢাকা বোর্ড, এরপর হচ্ছে চিটং বোর্ড, রাজশাহী বোর্ডের এমসিকিউ সলভ করেছিলাম 2023 সালের ফিজিক্স কোয়েশ্চেনের উপর। তো তারই ধারাবাহিকতায় এই বছর আমরা আজকের ক্লাসে এই বছরের যারা যারা তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা আছো এইচএসসি 25 এর, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ডের আজকে এমসিকিউ কোয়েশ্চেন সলভ করাবো। তোমরা একটু সবাই জলদি 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 চলে আসো। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা, এবং পেছনে থাকা স্মার্ট বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু ভাইয়াকে কমেন্টসে জানাই দিও। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সবার সাথে 10 মিনিট স্কুলের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে। সো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও, লাইভটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে ফেলো, সো দ্যাট আমরা সবাই মিলে জানি ক্লাসটা স্টার্ট করতে পারি। আর কে কে তোমরা কোন কোন জায়গা থেকে যুক্ত হয়ে গেছো একটু কমেন্টে জানাই দিও, ঠিক আছে? তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। যারা যারা আদাব সালাম নমস্কার জানাচ্ছ, সবাইকে আদাব সালাম নমস্কার। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো সবাই একটু জলদি 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 চলে আসো। ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে আমি একটু লাইভটা আমি নিজেও একটু শেয়ার করে দেই। আমাদের যে ফেসবুক কমিউনিটি গ্রুপ রয়েছে, সেই ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোতে আমিও আমাদের এই লাইভটা শেয়ার করে দিই, সো দ্যাট আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাও জানি ক্লাসটাতে যুক্ত হয়ে যাই, সবাই মিলে আমরা আমাদের ক্লাসটা জানি স্টার্ট করতে পারি, ঠিক আছে? সো সবাই একটু আমরা জলদি 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 চলে আসি। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে, সবাই একটু দ্রুত 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 ক্লাসের মধ্যে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? সবাই একটু জলদি 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 ক্লাসে যুক্ত হয়ে যাও। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা, এবং পেছনে থাকা যে স্লাইডটা সেটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। ওকে, সবাই আমরা একটু দ্রুতই চলে আসি। হ্যাঁ, সবাই একটু দ্রুত চলে আসি। সবাই চলে আসলে আমরা শুরু করব। আর হচ্ছে সবাই একটু রেসপন্স করবা ক্লাসের মধ্যে। আমরা যখন এমসিকিউ স্টার্ট করব তখন তোমাদেরকে একটু ক্লাসের মধ্যে রেসপন্স করা লাগবে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি খাদিজা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। ময়মনসিংহ থেকে খাদিজা আসছে, সিনথিয়া সাউদা আসছে, জাকির আসছে, আলিয়া বিনতে ইদ্রিস সাদিবা আসছে, নুরশিন তাহমিদ আসছে। ওকে, অলরাইট, চলে আসো, সবাই চলে আসো। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। আমি একটু সবাইকে মেনশন করে ফেলি। ওকে, অলরাইট, আমার কাজ শেষ। সবাই চলে আসি, সবাই চলে আসলে আমরা শুরু করে দিব। তো আজকে আমরা কি সলভ করব? আজকে হলো আমরা কুমিল্লা বোর্ড সলভ করব, সিলেট বোর্ড সলভ করব, ময়মনসিংহ বোর্ড সলভ করব, ঠিক আছে? অলরাইট, সবাই আমরা একটু জলদি 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 চলে আসি। সবাই চলে আসলে আমরা শুরু করে দিব, ঠিক আছে? অলরাইট, লাকি চলে আসছে, সাইকা মুনজারিন চলে আসছে। ওকে, অলরাইট, কুড়িগ্রাম থেকে মাহবুব আলম চলে আসছে। গ্রেট, সবাই একটু জলদি 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 চলে আসো। আর হচ্ছে বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো। এন্ড তোমাদের এইচএসসি পরীক্ষা তো আর বেশি দিন নেই। তোমাদের এইচএসসির প্রিপারেশনটা কেমন একটু ভাইকে কমেন্টসে জানাই দিও। আর তোমাদের সামনে আপকামিং ডেজ গুলাতে তোমাদের জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে কি কি করা যায়, কোনো আইডিয়া বা কোনো সাজেশন থাকলেও তোমরা কমেন্টে জানাইতে পারো, ঠিক আছে? সো অলরাইট, সবাই চলে আসো। ওকে, সবাই মোটামুটি চলে আসতেছে। সবাই চলে আসলে আমরা শুরু করে দিব। তো প্রথমত আমি হচ্ছে একটা এমসিকিউ দিয়ে স্টার্ট করি। আমাদের এই যে এটা হচ্ছে প্রথম এমসিকিউ। আমরা গত ক্লাসে ফারহানা ইয়াসমিন চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা গত ক্লাসে হচ্ছে 3টা বোর্ডের এমসিকিউ সলভ করিয়েছি। আজকেও আমরা 3টা বোর্ডের এমসিকিউ সলভ করাবো। আর যেহেতু তোমাদের হলো তোমাদের হচ্ছে 2024 সালে ফিজিক্স পরীক্ষা হয় নাই, ঠিক আছে? আমরা রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন গুলোই সলভ করাচ্ছি। সো আজকে হলো ফিজিক্সের লাস্ট ক্লাস। আমরা ফিজিক্সের টোটাল 4টা ক্লাস দিছিলাম, তার মধ্যে 2টা ছিল ফার্স্ট পেপারের এবং 2টা ছিল সেকেন্ড পেপারের, ঠিক আছে? আর আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়ে 4টা ক্লাস নিছি। আজকে হলো সেই 4টা ক্লাসের মধ্যে লাস্ট ক্লাস। এন্ড এইভাবে আমাদের ফিজিক্সের ক্লাসগুলো হচ্ছে, কেমিস্ট্রির ক্লাসগুলো হয়েছে, বায়োলজির ক্লাসগুলো হবে, ম্যাথের ক্লাসগুলো হবে, ঠিক আছে? তো এইভাবে আর কি চলতে থাকবে। নুসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মান্নান চলে আসছে। ওকে, কল্পনা আক্তার চলে আসছে। সবাই একটু জলদি 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 চলে আসো। হ্যাঁ, সবাই একটু জলদি 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 চলে আসো। এন্ড এটার অ্যান্সারটা একটু জানাও, ঠিক আছে? আমি তোমাদেরকে টাইম দিব, টাইমের মধ্যে সবাই একটু অ্যান্সারটা জানাবা। আর না পারলে আমি সলভ করিয়ে দিব, ঠিক আছে? তো যেহেতু এমসিকিউ, তো এটা একটু দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, একটু সবাই খেয়াল করো। কোন পদার্থের কার্যাপেক্ষক হলো 4 ইলেকট্রন ভোল্ট। কার্যাপেক্ষক মানে ওয়ার্ক ফাংশনের মানটা দেওয়া আছে এখানে। একটা পদার্থের কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশনের মানটা দেওয়া আছে
সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করলে ফটো ইলেকট্রন নির্গত হয় তা কত? কোন পদার্থের কার্যাপেক্ষক দেওয়া আছে 4 ইলেকট্রন ভোল্ট, সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করলে ফটো ইলেকট্রন বের হবে সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো ইওর টাইম স্টার্ট ফ্রম নাও। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। সবাই অ্যান্সার করো 1 মিনিটের মধ্যে। আমি একটু দেখি কে কে যুক্ত হয়েছো। সোহান মাহমুদ যুক্ত হয়েছো, তৃষ্ণা মাহালি যুক্ত হয়েছো, মিম শেখ যুক্ত হয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু চলে আসো জলদি জলদি জলদি। আর এটার অ্যান্সারটা সবাই একটু জানাও, ঠিক আছে? এটার অ্যান্সারটা তোমরা সবাই একটু জানাও তো দেখি। অ্যান্সারটা সবাই একটু জানাও, হ্যাঁ, অ্যান্সারটা সবাই একটু জানাও। অল রাইট, ওকে। কার্যাপেক্ষক মানে ওয়ার্ক ফাংশনের মানটা দেওয়া আছে। কার মান দেওয়া আছে? ওয়ার্ক ফাংশন। ওকে, ওয়ার্ক ফাংশন। তাহলে কার্যাপেক্ষকের মান দেওয়া আছে সূচন কত, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হবে সেটা কত, সেটাই বের করতে বলতেছে। ওকে, অলরাইট, দেখি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখি এটা অ্যান্সার করো সবাই। সাফওয়ান সানজিদা চলে আসছে। দেখি এটার অ্যান্সারটা কি হবে, সবাই একটু কমেন্টে জানাও তো। টাইম প্রায় শেষ হতে চলেছে, টাইম প্রায় শেষ। ওকে, টাইম আপ। তাহলে আমরা একটু দেখি এটার অ্যান্সারটা কি হবে, আমরা একটু দেখি। ওকে, খেয়াল করো তো আমাদেরকে এখানে কি বলা আছে। আমাদেরকে এখানে দেওয়া আছে কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এই যে ফাই এর মান দেওয়া আছে কত, 4 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা 4 × 1.6 × 10⁻19 দিয়ে গুণ করে কিসে নিয়ে যাব, জুলে নিয়ে যাব। 4 ইলেকট্রন ভোল্টকে আমরা কিসে কনভার্ট করলাম, আমরা জুলের মধ্যে কনভার্ট করলাম। সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত করলে ফটো ইলেকট্রন নির্গত হবে। আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি ফাই ইকুয়াল কত, এইচ এফ নট, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে দেখো, ফাই ইকুয়াল এইচ এফ নট সমান সি বাই ল্যামডা নট। আমাদের অ্যাকচুয়ালি এই ল্যামডা নট এর ভ্যালুটা বের করতে হবে। আমাদের কার মানটা বের করতে হবে, ল্যামডা নট এর মানটা বের করতে হবে। সো ল্যামডা নট এর মানটা যদি আমরা বের করি, ল্যামডা নট ইজ ইকুয়াল কত, এইচ সি বাই কত, এইচ সি বাই হচ্ছে ফাই। অলরাইট, সো এখন কথা হলো এইচ এর মান কত, এইচ এর ল্যামডা নট এর মানটা বের করব। সো এইচ এর মানটা কত, এইচ এর মানটা হচ্ছে 6.63 ইনটু 10⁻34 ইনটু সি এর মানটা হচ্ছে কত, 3 ইনটু 10⁸। আর ফাই এর মানটা কত, ফাই এর মানটা হচ্ছে 4 ইনটু 1.6 ইনটু 10⁻ কত, 19। সো এখান থেকে আমরা চাইলে ল্যামডা নট এর মানটা ক্যালকুলেট করতে পারি। তাহলে চলো আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। তাহলে দেখো 6.63 ইনটু 10⁻ কত, 34 ইনটু 3 ইনটু 10⁸ ভাগ 4 ইনটু 1.6 ইনটু 10⁻19 কত আসলো, 3.1 ইনটু 10⁻9 মিটার, ঠিক আছে? এখন এটাকে দেখো আমাদের এখানে ন্যানোমিটারে, তাহলে এই ভ্যালুটা দেখেই তো রেজাল্টটা আসলে গেস করে বলে দেওয়া যায়, রাইট? তো কিন্তু আমরা এটাকে একটু কাজ করি, এখানে এটাকে আমরা দেখো 310। ওকে, আচ্ছা এটা হচ্ছে 10⁻7 অ্যাকচুয়ালি। ওকে, এটাকে আমরা এবার লিখতে 310 ইনটু কি লিখতে পারি, 310 ইনটু 10⁻9 মিটার লিখতে পারি। তাহলে কত, 310 ন্যানোমিটার। কারেক্ট অ্যান্সারটা কত, কারেক্ট অ্যান্সারটা হলো 310 ন্যানোমিটার। এই যে দেখো 310 ন্যানোমিটার। ওকে, আই থিংক অল অফ ইউ আর ক্লিয়ার। এটার অ্যান্সারটা হচ্ছে কত, এইটার অ্যান্সারটা হলো হচ্ছে 310 ন্যানোমিটার। সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারলে ইয়েস, জাস্ট ওয়াই লিখে কমেন্ট করলেই হবে। সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে ওয়াই, ইয়েস। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে ওয়াই, ইয়েস, ঠিক আছে? ওকে, খাদিজা কারেক্ট আনসার দিছে, আবিয়া হোসেন মেহের কারেক্ট আনসার দিছে, আব্দুল মান্নান কারেক্ট আনসার দিছে, অনিকা আক্তার নদী কারেক্ট আনসার দিছে, কল্পনা আক্তার কারেক্ট আনসার দিছে। গ্রেট। তো সবাই এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আশা করছি সবাই এটা বুঝতে পারছো। ওকে, অল রাইট। ওকে, অল রাইট, ঠিক আছে, আমরা আগে সামনের দিকে আমরা একটু আগে। এখানে কি বলেছে দেখো, যে কোন কণার মোট শক্তি নিশ্চল অবস্থার শক্তির দ্বিগুণ হলে কণাটির বেগ কত, কণাটার বেগ কত সেটাই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? সো এগেইন আমরা এটার জন্য 1 মিনিট টাইম দিব। সবাই এটার অ্যান্সারটা কমেন্টে একটু জানাও তো। এটার অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্টে জানাও, যে কোন কণার নিশ্চল অবস্থায় মোট শক্তিটা, মোট শক্তি মানে হচ্ছে কি, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি। এন্ড একটা কণার, একটা গতিশীল কণার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত, আলোর কাছাকাছি ভেলোসিটিতে গতিশীল একটা কণা। তো সেই কণাটার এনার্জি কত, এমসি স্কয়ার। তো ওই এমসি স্কয়ারটা নিশ্চল অবস্থায় শক্তির দ্বিগুণ, মানে ওই কণাটা স্থির থাকলে যে শক্তিটা থাকতো সেটার দ্বিগুণ। তো কণাটার বেগ কত সেটা বের করতে বলেছে। ইওর টাইম স্টার্ট ফ্রম নাও। সো এটার অ্যান্সারটা সবাই একটু জানাও, ঠিক আছে? এইটার অ্যান্সারটা সবাই একটু কমেন্টে জানাও।
দেখি এটার অ্যান্সারটা কি হবে, সবাই একটু কমেন্টে জানাও দেখি কে কে পারবা, সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে। আব্দুল মান্নান বলছে 2 এর সি। আচ্ছা দেখা যাক। আফরিন জাহান বলছে সি, শান্তুমিয়া বলছে বি, নুরশিন তাহমিদ বলছে বি। দেখা যাক, দেখা যাক কারেক্ট অ্যান্সারটা কি হয়, দেখা যাক। ওকে, কারেক্ট অ্যান্সারটা কি হয় আমরা একটু দেখি, ঠিক আছে। আমরা একটু দেখি কারেক্ট অ্যান্সারটা কি হবে, আমরা একটু দেখি। ওকে, সোহান মাহমুদ বলছে সি, কল্পনা আক্তার বলছে সি। আচ্ছা দেখা যাক, টাইম আপ, তাই না? তাহলে চলো করি। তাহলে দেখো আমরা সবাই জানি কি মোট শক্তি, এই যে মোট শক্তি ই সমান বলতেছে কি নিশ্চল অবস্থায় শক্তির দ্বিগুণ, মানে 2 ই নট। এই যে মোট শক্তিটা নিশ্চল অবস্থায় শক্তির দ্বিগুণ। তাহলে মোট শক্তি আমরা কত জানি? আমরা জানি মোট শক্তি একটা কণার মোট শক্তি হচ্ছে mc স্কয়ার। 2 ইনটু ই নট এর মান কত? m নট c স্কয়ার। নিশ্চল অবস্থায় শক্তি হচ্ছে m নট c স্কয়ার। ওকে, m নট c স্কয়ার। এখন আসো, এখন আমরা কি করব? এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের দুই পাশ থেকে c স্কয়ার চলে যায়, আমাদের দুই পাশ থেকে কে চলে যায়? c স্কয়ার চলে যায়। সো m ইকুয়াল কত? m ইকুয়াল হলো টুয়াইস m নট। ওকে, তো এখন আসো m ইকুয়াল আমরা ভরের আপেক্ষিকতা থেকে কি জানি? আমরা ভরের আপেক্ষিকতা থেকে কি জানি? ভরের আপেক্ষিকতা থেকে জানি m ইকুয়াল কত? m নট বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই কত? c স্কয়ার ইজ ইকুয়াল কত? 2 m নট। তাহলে m নট আমাদের চলে যায়, তাহলে কি থাকে? 1 বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল 2। তো এখান থেকে কি আসে? এখান থেকে আসে হলো 1 বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল 4। তাহলে দেখো 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল 1 বাই 4। তাহলে 1 v স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল 1 মাইনাস 1 বাই 4 ইজ ইকুয়াল 3 বাই 4। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল কত? 3 বাই 4 ইনটু c স্কয়ার। সুতরাং v সমান কত? রুট 3 বাই 2 ইনটু c। v ইকুয়াল কত? রুট 3 বাই 2 ইনটু c। তাহলে রুট 3 বাই 2 ইনটু c কোথায় আছে? এই যে এখানে আছে, রুট 3 বাই 2 ইনটু c আছে এখানে। তাহলে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারলে ইয়েস। ওকে, সবাই বুঝতে পারলে ইয়েস। সবাই কি বুঝতে পারছো? আশা করতেছি ক্লিয়ার। ওকে, আচ্ছা ক্লিয়ার। ওকে, অলরাইট, চলো আমরা আগাই, সামনের দিকে আগাই। দেখি এটা বলো তো, এটা কে কে পারবা? কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা অপরিবর্তিত, মানে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার কোনো চেঞ্জেস হচ্ছে না। একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে z আর ভর সংখ্যা হচ্ছে a। একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে এটা কি নিঃসরণ করে? আলফা কণা নিঃসরণ করলে, ফোটন নিঃসরণ করলে, নিউট্রন নিঃসরণ করলে, নাকি বিটা কণা নিঃসরণ করলে? মানে একটা পরমাণু মনে করো এমন একটা কণা নিঃসরণ করবে যাতে করে ওই পরমাণুটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটাও অপরিবর্তিত থাকবে এবং ভর সংখ্যাটাও কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তাহলে একটা পরমাণু কি নিঃসরণ করলে তার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা অপরিবর্তিত থাকবে? সবাই একটু কমেন্টে জানাও তো কি হইতে পারে? আলফা কণা। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। মনে করো আমরা যদি আলফা কণার কথা চিন্তা করি, আলফা কণা কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস, এটা একটা সংকেত আছে হিলিয়াম। এই যে এখানে হচ্ছে 2, নিচে হইতেছে 2, উপরে হইতেছে কত? এই যে হিলিয়াম 2 4, রাইট? সো আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, এই যে হিলিয়াম 2 4। তার মানে কি একটা পরমাণু যদি এই জিনিসটা নির্গত করে তাহলে তার ভর সংখ্যা 4 কমবে, প্রোটন সংখ্যা 2 কমবে। তো এরপরে হচ্ছে মনে করো বিটা কণা। বিটা কণাতেও তো তোমার কি আছে? বিটা কণা যদি চিন্তা করি, বিটা কণারও তো একটা প্রোটন আছে। সো এই যে বিটা কণা নির্গত করলেও পারমাণবিক সংখ্যা ভর সংখ্যায় চেঞ্জ আসবে। নিউট্রন, নিউট্রনের ক্ষেত্রে সেম কাহিনী, নিউট্রন নির্গত করলেও তার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যাতে চেঞ্জ আসবে। তাহলে শুধুমাত্র আমাদের এখানে এই যে ফোটন,
ফোটন জিনিসটাই হলো এমন একটা জিনিস, এমন একটা পার্টিকেল যে ফোটনের কোনো ভর নাই, ঠিক আছে। তো কথা হচ্ছে এই ফোটনের ভরবেগ নাই। আর ফোটন নির্গত করলে একটা পরমাণু যদি ফোটন নির্গত করে তাহলে তার ভর সংখ্যার পারমাণবিক সংখ্যার কোনো কি আসবে না, কোনো চেঞ্জ আসবে না। সো কারেক্ট অ্যান্সার ইজ ফোটন। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে ফোটন। অলরাইট, এরপরে আসো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট একটা নিউক্লিয় বিক্রিয়ার সমীকরণ। এটা দেখো সমীকরণটা কি দেওয়া আছে, আমি একটু লিখে দিই যে 14 নাইট্রোজেন 7 যোগ 4 হিলিয়াম 2, তাহলে এখান থেকে কি বের হচ্ছে 17 অক্সিজেন 8 প্লাস এক্স। আমাদেরকে কোশ্চেনে বলছে এক্সটা আসলে কি, এক্স আসলে কি, এক্স আসলে কি, এক্স আসলে কে? প্রোটন, নিউট্রন, ডিউটেরন, টিট্রিয়াম, কোনটা কে হবে? এই যে এখানে আমরা একটা নিউক্লিয়ার বিক্রিয়া দেখতে পাচ্ছি। তো এটার জন্য আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, সবাই একটু বলো দেখি। এই যে নাইট্রোজেন আর হিলিয়ামের নিউক্লিয় বিক্রিয়ায় এখানে একটা অক্সিজেন আর একটা এক্স বের হইছে। সো হু ইজ এক্স বা হোয়াট ইজ এক্স? এক্স আসলে কে? প্রোটন, নিউট্রন, ডিউটেরিয়াম নাকি ট্রিটিয়াম? সবাই একটু কমেন্টে জানাও তো ভাইয়া, এক্স আসলে কে? প্রোটন, নিউট্রন, ডিউটেরন বা ডিউটেরিয়াম, ট্রিটিয়াম? এটা একটু জানাও, এটা একটু সবাই কমেন্টে জানাও। ওকে, মিম শেখ বলছে 4-এর বি, নিউট্রন বলছে, মিম শেখ বলছে 4-এর বি। আচ্ছা দেখা যাক, দেখা যাক, সবাই একটু কমেন্টে জানাও তো কারেক্ট অ্যান্সারটা কি হবে। কারেক্ট অ্যান্সারটা কি হবে সবাই একটু জলদি 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 কমেন্টে জানাও যে কারেক্ট অ্যান্সারটা কি হবে। ওকে, সবাই একটু কমেন্টে জানাও কারেক্ট অ্যান্সারটা কি হবে। বলা কাপড়দার বলছে 3-এর বি, মিম শেখ বলছে 4-এর, আচ্ছা 4-এর বি। আচ্ছা ওকে, একজনই অ্যান্সার করেছে, বাকিরা? আব্দুল মান্নান বলছে 4-এর বি, সোহান বলছে বি, ইসমাইল হোসেন বলছে বি, ওকে, সাবিহা ঐশী বলছে বি। আচ্ছা, বি তে ভোট বেশি। ইউটিউবে দেখতে পাচ্ছি খাদিজা বলছে এ, নূর আফরিন জাহান বলছে এ, নুরসিন তাহমিদ বলছে এ। ওকে, ফেসবুক ভার্সেস ইউটিউব, ফেসবুক বলছে বি, ইউটিউব বলছে এ। তাহলে দেখা যাক কাদেরটা কারেক্ট অ্যান্সার হয়। তো বেসিক্যালি আমাদের এখানে দেখো, আমরা যদি দুই পাশে সমতা করি, এই যে 14 আর 4-এ 18, ঠিক আছে, এখানে আছে 17, তাহলে এখানে কত? এখানে আর থাকবে 1। এই যে দেখো 14 আর 4-এ 18, 17 এর 1-এ 18, এবার 7-এ 2-এ 9, এখানে আছে 8, তাহলে এখানে থাকবে 8। এটা কার কার প্রোটন সংখ্যা আর পারমাণবিক ভর সংখ্যা 1? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন। এটা অ্যাকচুয়ালি কে? এটা অ্যাকচুয়ালি কাকে নির্দেশ করে? এটা অ্যাকচুয়ালি প্রোটনকে নির্দেশ করে, প্রোটন, ঠিক আছে। এটা কাকে নির্দেশ করছে? এই জিনিসটা প্রোটনকে নির্দেশ করতেছে, ঠিক আছে। এটা কাকে নির্দেশ করতেছে? প্রোটন, প্রোটন, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে প্রোটন। সো ইউটিউব উইন, ঠিক আছে। সো ইউটিউবাররা সবাই একটু ফেসবুকে চলে আসো, তোমরা ফেসবুক লাইভে চলে আসো, সবাই ফেসবুক লাইভ আইসা কমেন্ট করো, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কি? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে প্রোটন। ইউটিউবে যারা যারা কি বলছিলা, নিউট্রন বলছিলা, সবাই ভুল করছো। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার ইজ প্রোটন। আচ্ছা, এটা একটু দেখো, রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর, 6400 বছর পরে প্রাথমিক পরিমাণের কত অংশ অক্ষত থাকবে? রেডিয়ামের অর্ধায়ু কত বছর? রেডিয়ামের অর্ধায়ু হইতেছে 1600 বছর। 6400 বছর পরে প্রাথমিক পরিমাণের কতটুকু অংশ অক্ষত থাকবে সেটাই বের করতে বলছে। সো কমেন্ট সেকশন ইজ ওপেন, সবাই এটা অ্যানসার করো দেখি, কে কে পারবে অ্যানসার করো। অর্ধায়ু দেওয়া আছে মানে আমাদের এখানে টি হাফ দেওয়া আছে, কত? এই যেটা দেওয়া আছে টি হাফ, এটা দেওয়া আছে টি, কি পরিমাণ অক্ষত থাকবে সেটা বের করতে বলছে। ওকে, মাহিন হাসান বলছে ম্যাথ ক্লাস আছে তাই চলে যেতে হবে। আচ্ছা, সমস্যা নাই। সো যারা ক্লাস করতে পারবে না তারা পরবর্তীতে রেকর্ডেড করে নিও, কোনো সমস্যা নেই। সেটা কারেক্ট আনসারটা সবাই একটু জানাও, কমেন্টে একটু জানাও দেখি। নুরসিন তাহমিদ বলছে সি, খাদিজা বলছে সি, লাকি বলছে সি। দেখা যাক কারেক্ট আনসারটা কি হয়, দেখা যাক। আব্দুল মান্নান বলছে আচ্ছা এই অধ্যায় তো পড়ি নাই। আচ্ছা, মিম শেখ অ্যানসার করেছে এই অধ্যায় তো পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, দেখি বাকিরা সবাই একটু রেসপন্স করবা কমেন্টে, সবাইকে একটু রেসপন্স করা লাগবে, ঠিক আছে। তোমরা যারা যারা ক্লাস করতেছো সবাইকে একটু কমেন্টে রেসপন্স করা লাগবে, ঠিক আছে। যারা যারা তোমরা ক্লাস করছো সবাইকে একটু কমেন্টে রেসপন্স করা লাগবে। ওকে,
তোমরা যারা যারা ক্লাস করতেছো সবাইকে সবাই একটু কমেন্টে রেসপন্স করবা, ঠিক আছে? সবাই বলছে সি। আচ্ছা, এখন আবার ইউটিউব আর ফেসবুক সবাই একই অ্যান্সার দিচ্ছে। সো দেখা যাক। দেখো আমরা আমাদের অর্ধায় টি হাফ দেওয়া আছে, তাহলে আমরা ল্যামডা বাইর করতে পারি, তাই না? ল্যামডা ইকুয়াল আমরা জানি 0.693 বাই টি হাফ। তো এখান থেকে কি বের হয় দেখি। টি হাফের মান 1600 বছর। তাহলে আমাদের আগে ক্ষয় ধ্রুবকের মানটা বের করতে হবে। সো চলো বের করি। ক্ষয় ধ্রুবকের মান কত বের হয়? 4.33 ইনটু 10 ইনভার্স 4। তাহলে আমাদের n ইকুয়াল, আমরা সবাই তেজস্ক্রিয় ক্ষয় সূত্র কি জানি? n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। ওয়ালাইকুম আসসালাম মনিরুজ্জামান, আশা করছি ভালো আছো তুমিও। আমি আছি, ভালো আছি। সো এই যে দেখো n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখান থেকে আমরা আসলে n বাই n নট এর মানটাই বের করতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখন আসো n বাই n নট ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান কত? 4.33 ইনটু 10 ইনভার্স 4 ইনটু টি এর মান কত? টি এর মান হচ্ছে 6400 বছর, ঠিক আছে? সো এটা ক্যালকুলেট করলে আমাদের n বাই n নট এর মানটা বের হয়ে যায়। তাহলে দেখো এই যে ই টু দি পাওয়ার কত, এই যে তোমার আমরা একটু ক্যালকুলেশন করি। ই টু দি পাওয়ার কত? ই টু দি পাওয়ার মাইনাস 4.33 ইনটু 10 ইনভার্স 4 ইনটু কত? 6400। কত আসে? 1/16 আসে। 1/16, 1/16। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হলো 1/16। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে ইয়েস লেখা হইলে ডান। ভাইয়া আমার সাথে, আপনার সাথে যোগাযোগ করতে চাই, আমার নাম দিয়ে হচ্ছে আমার ফেসবুক আইডি আছে। সো if you have any confusion or if you have something that I may help you, then please give me a text. আমার নাম সার্চ করলে আমার ফেসবুক আইডি পেয়ে যাবে, ঠিক আছে? আমার নামটা হচ্ছে তোমাদের এই ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে, ঠিক আছে? সো এটা সবার ক্লিয়ার? 1/16 সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জলদি 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 কমেন্টে জানাও। সবার ক্লিয়ার হলে ইয়েস, লেখা হলে ডান। ক্লিয়ার সবার? আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার, ঠিক আছে? আশা করছি তোমাদের সবার ক্লিয়ার। ওকে, আমরা আগাই, সামনের দিকে আগাই। দেখো এটা দেখি, এটা তো সবার বলতে পারা উচিত। পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে যে মৌল ডোপিং করা হয় তা কি? তো পি টাইপ অর্ধপরিবাহী আমরা সবাই জানি সেমিকন্ডাক্টর বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? সেমিকন্ডাক্টর কয় প্রকারের হয়? সেমিকন্ডাক্টর দুই প্রকারের হয়। একটা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো ইন্ট্রিনসিক কারা? যারা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, যারা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় থাকে, কেলাস হিসেবে থাকে, বিশুদ্ধ সমযোজী বন্ধন গঠন করে, তারাই হলো তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বেসিক্যালি টু টাইপস। কয়টা টাইপস? দুইটা টাইপস। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর, এদের আসলে কাজ কি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কাজ কি? তো বেসিক্যালি যেগুলা নরমালি সেমিকন্ডাক্টর, নরমালি যেগুলো বিশুদ্ধ অবস্থাতে থাকে, তারা বিশুদ্ধ অবস্থাতে সাধারণত বিদ্যুৎ পরিবহনে তোমার কি দেখায়? একটু অনীহা প্রদর্শন করে, একটু শৈথিল্য প্রদর্শন করে। তো এই সেমিকন্ডাক্টরকে তুমি যদি সামহাও সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজাল মেশাইতে পারো, তো একটা সেমিকন্ডাক্টর ক্যালাসে তুমি যদি সামান্য পরিমাণ ভেজাল মিশাই দিতে পারো, তাহলে ওই সেমিকন্ডাক্টরটা কি করতে পারবে? ওই সেমিকন্ডাক্টরটা কারেন্ট ফ্লো করতে পারবে, ঠিক আছে? তো এই যে ওই ভেজাল মেশানোর প্রকৃতির উপর বেস করে সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে দুইটা টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টরে আসলে ভেজাল মেশানো হয় কি দিয়ে? পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌলগুলো দিয়ে, মানে যেগুলোর যোজনী আসলে 3। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে ভেজাল মেশানো হয় পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ের মৌলগুলো দিয়ে, যেগুলোর যোজনী আসলে 5। তো ত্রিযোজী মৌল যদি ভেজাল হিসেবে মেশাও, তাহলে সেটা হবে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর পঞ্চযোজী মৌল যদি তুমি ভেজাল হিসেবে মেশাও, তাহলে সেটা হবে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরে ভেজাল মেশানোর যে ক্রাইটেরিয়া,
এই ভেজাল মেশানোর যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় ডোপিং করা বা ডোপায়ন। ঠিক আছে, সেমিকন্ডাক্টরে ভেজাল মেশানোর প্রসেসকে কি বলে? ডোপিং করা বা ডোপায়ন বলে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা বিশুদ্ধ সিলিকনের সাথে কি দিয়ে ভেজাল মেশাবো? তো এখানে দেখো ফসফরাস, অ্যালুমিনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি। তো ফসফরাসও কিন্তু একটা পঞ্চযোজী মৌল, আর্সেনিকও একটা পঞ্চযোজী মৌল, অ্যান্টিমনিও কিন্তু একটা পঞ্চযোজী মৌল। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর যেহেতু আমরা এখানে শুধু ত্রিযোজী মৌলকে ভেজাল হিসেবে মেশাবো, তাহলে এখানে উপস্থিত একমাত্র ত্রিযোজী মৌলকে অ্যালুমিনিয়াম। এখানে উপস্থিত একমাত্র ত্রিযোজী মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, তো এই অ্যালুমিনিয়ামই হলো একমাত্র ত্রিযোজী মৌল যেটাকে আমরা ভেজাল হিসেবে মেশালে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বাড়বে পি টাইপ সেমিকন্ডাক্টরে। আর বাকি যে মৌলগুলো দেখতে পাচ্ছ সবগুলাই আমরা আসলে এন টাইপ সেমিকন্ডাক্টরে মেশাইতে পারি, সো দ্যাট তোমার কারেন্ট ফ্লো করতে পারে। আচ্ছা, এরপরে আসো এই যে এই বর্তনীটার আউটপুট কি হবে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তোমরা যদি সেমিকন্ডাক্টরের চ্যাপ্টারের ভিতরের বেসিক না পড়ে থাকো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করতে পারার কথা না, বা এই কোয়েশ্চেনটা সলভ করতে পারার কথা না। ঠিক আছে, সো এইটা তোমরা একটু দেখো কি বলছে। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি সেটা একটু আমরা দেখি। এখানে আমরা ইনপুট ভোল্টেজ হিসেবে একটা কি দিছিলাম, একটা এসি, এই কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট, এন্ড এখানে আমরা একটা সার্কিট ইউজ করছি, একটা ডায়োড। এই যে এটা হচ্ছে একটা পিএন জাংশন বা একটা ডায়োড আর কি। হ্যাঁ, এই যে এখানের মধ্যে এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পিএন জাংশন, পিএন জাংশন। ঠিক আছে, এখানে একটা আউটপুট পাবো। আচ্ছা, তো পিএন জাংশন আসলে কিসের কাজ করে সেটা আমাদেরকে একটু থিওরিটিক্যালি বুঝতে হবে। ঠিক আছে, পিএন জাংশন কিসের কাজ অ্যাকচুয়ালি করে থিওরিটিক্যালি আমাদের ওই জিনিসটা বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ডায়োড আসলে কি হিসেবে কাজ করে জানো? রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার বা একমুখী কারক, মানে একটা অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করার কাজটা কে করে? ডায়োড করে। তো ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে। তো রেকটিফিকেশন আসলে অনেক ধরনের হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের আবার একটা আপগ্রেডেড ভার্সন আছে, ব্রিজ রেকটিফায়ার। তো কথা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ার এই জিনিসপাতিগুলো আমরা সেমিকন্ডাক্টর বেসিকে দেখছিলাম। সো কথা হলো রেকটিফিকেশন জিনিসটা আসলে কি? বহুমুখী প্রবাহকে, মানে দিক পরিবর্তী প্রবাহকে দিক অপরিবর্তী প্রবাহে কনভার্ট করা, মানে একটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করার যে প্রসেস সেটাই হলো রেকটিফিকেশন বা রেকটিফায়ার। তো এখন কথা হলো এখানে এসি কে আমরা একটা রেকটিফায়ারের সার্কিটের মধ্যে দিলাম, এন্ড সেখানে আমরা কি দিলাম? একটা পিএন জাংশন দিলাম। পিএন জাংশন মানে একটা ডায়োড দিলাম। তো একটা ডায়োড শুধুমাত্র হাফ ওয়েভ কে রেকটিফাই করতে পারে। মানে একটা ফুল ওয়েভ যদি এরকম হয়, তো একটা ফুল ওয়েভ মনে করে যে এটা হচ্ছে একটা ফুল ওয়েভ, আর একটা হাফ ওয়েভ হচ্ছে জাস্ট এইটুকুই। ঠিক আছে, তো একটা ডায়োড একটা ফুল ওয়েভের অর্ধেককে রেকটিফাই করে, আর দুইটা ডায়োড থাকলে পুরো ওয়েভটাকে রেকটিফাই করতে পারে। তো এখানে যেহেতু একটা ডায়োড, সো এই প্রসেসটার নাম কি? এই ওভারঅল প্রসেসটার নাম হলো হাফ ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ রেকটিফিকেশন, তার মানে এখানে শুধু অর্ধেক পরিমাণ ওয়েভ কি হবে? অর্ধেক পরিমাণ ওয়েভকে রেকটিফাই করা হবে। সো যেহেতু এখানে অর্ধেক পরিমাণ ওয়েভকে রেকটিফাই করা হবে, তাহলে এখানে দেখো কোথায় আগে আমাদের এখানে খুঁজতে হবে রেকটিফিকেশন। যেহেতু আমাদের এখানে ডিসি কারেন্ট কোন কোন অপশন আছে সেটা একটু দেখতে হবে। সো আমাদের বি অপশনেও ডিসি কারেন্ট আছে, সি অপশনেও ডিসি কারেন্ট আছে। আবার এগুলো অনেকের ডিসি মানতে সমস্যা হয়, এগুলো কেন ডিসি, এগুলো কেন ডিসি ওই বিষয়েও একটা কাহিনী আছে। দেখো আমাদের এসি কারেন্ট নরমালি দেখো একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে দিক পরিবর্তন করছে, কিন্তু বি আর ডি অপশনে থাকা কারেন্টটা দেখো মাইট বি মানে ফ্লাকচুয়েট করছে, কিন্তু দিকের কিন্তু কোনো হেরফের হয় নাই, দিক পরিবর্তন করে নাই। সো এই বি অপশন আর সি ডি অপশন কিন্তু বি আর ডি অপশন কিন্তু আমার দিক অপরিবর্তী প্রবাহ, মানে দিকের কোনো তারা চেঞ্জ করে নাই, তারা শুধুমাত্র মানে চেঞ্জ হয়েছে। সো এই যে এই এখানে দেখো ফ্লাকচুয়েট হচ্ছে ভ্যালুগুলা, মানে কম থেকে বেশি আবার কম। তো এগুলো হচ্ছে পালস এসি, পালসেটিং এসি কম্পোনেন্ট, মানে তারা পালস 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 আকারে আগাচ্ছে কিন্তু দিকে পরিবর্তন হয় না। তার মানে এটাও ডিসি এটাও ডিসি, বাট পিওর ডিসি না ইমপিওর ডিসি, মানে এগুলো বিশুদ্ধ ডিসি না অবিশুদ্ধ ডিসি, বাট ডিসি। তো এখন কথা হলো আমাদের এখানে হাফ ওয়েভ রেকটিফিকেশন যেহেতু, তাহলে একটা ডায়োড অর্ধেক ওয়েভকে রেকটিফাই করতে পারে, এটা মাথায় রাখতে হবে। বাকিগুলো হচ্ছে বেসিক। তো এখানে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের এটা হচ্ছে অর্ধেক। এই যে দেখো অর্ধেক করছে অর্ধেক করে নাই, অর্ধেক করে নাই অর্ধেক করছে, বাকি অর্ধেক করে নাই, বাকি অর্ধেক করছে, বাকি অর্ধেক করে নাই। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, মানে একটা
ডায়োডের ঠিক অর্ধেককে রেকটিফাই করেছে আর বাকি অর্ধেককে রেকটিফাই করেনি। তাহলে কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর এটা দেখো, একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আমার আইসি ডিভাইডেড বাই আইই সমান 0.96, এটার প্রবাহ লাভ কত? একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আইসি আর আইই এর অনুপাত হলো 0.96, প্রবাহ লাভ কত সেটা বের করতে বলছো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে আইসি বাই আইই ইকুয়াল 0.96। তো আইসি বাই আইই এই মানটা আসলে কার? আলফার মান হলো 0.96। তো কালেক্টর কারেন্টের পরিবর্তনের সাপেক্ষে এমিটার কারেন্টের পরিবর্তন আসলে কাকে নির্দেশ করছে? আলফাকে নির্দেশ করছে। তো আলফা সমান প্রবাহ লাভ মানে কি? বিটা। তো আলফা সমান হচ্ছে 0.96, বিটা কত সেটা বের করতে বলছে। তো আলফা সমান আমরা জানি কি? আমরা সবাই জানি বিটা সমান কি জানি? আমরা সবাই জানি বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা, এটা আমরা জানি সূত্র। তাহলে 0.96 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.96, 1 মাইনাস কত? 0.96। ঠিক আছে, 1 মাইনাস কত? 1 মাইনাস 0.96। তো এখন আসো, এখন কথা হচ্ছে এই যে 0.96 ভাগ, তাহলে এখানে কত? 0.24। তাহলে আমরা বলতে পারি 96 বাই কত? 0.04, সরি 0.04। তো 96 বাই 4 একই কথা, তাহলে 4 24 96। তাহলে আমাদের এখানে আসলে বিটার মান কত? বিটার মান হইতেছে 24। বিটার মান কত? বিটার মান হচ্ছে 24। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি। অলরাইট, এটা দেখো বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? তো বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হলো 1.33। এটা ইজি। আচ্ছা, এরপর আসো, নিম্নের কোনটি সমষ্ণ পরিবর্তনের শর্ত? তো সমষ্ণ পরিবর্তন, আইসোথার্মাল চেঞ্জেস। তো সমষ্ণ পরিবর্তন মানে কি? যে পরিবর্তনে আসলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তো দ্রুত গতির প্রক্রিয়া না, চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপধারকত্ব কম না, পাত্রের দেয়াল তাপ কুপরিবাহী এটাও ভুল, তাপ অপসারণ বা সরবরাহ প্রয়োজন, এটাই কারেক্ট আনসার। সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে তাপ অপসারণ বা তাপের সরবরাহটাই দরকার। ঠিক আছে, কারণ আমরা সবাই জানি সমষ্ণ পরিবর্তন, আমরা সবাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি জানি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। সো এখান থেকে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা তো কনস্ট্যান্ট, তাই না? সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু আমাদের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে ডিকিউ সমান 0 প্লাস ডিডব্লিউ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ডিকিউ সমান কত? ডিডব্লিউ, রাইট? তাহলে এখানে আমরা ডিকিউটা দেখতে পাচ্ছি না, যে তাপের পরিবর্তন দেখতে পাচ্ছি, রাইট? তাপের পরিবর্তন দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমাদের তাপমাত্রা অপসারণ বা তাপমাত্রা সরবরাহ করার একটা দরকার আছে। অলরাইট, এখানে একটু দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা দ্বিপরমাণু গ্যাসের চাপ 5% বৃদ্ধি করলে গ্যাসের আয়তন শতকরা কত কমবে? গামার মান দেওয়া আছে কত? 1.4। যদিও এখানে এটার কারেক্ট অ্যান্সারটা দেওয়া নাই, বাট তাও আমি তোমাদেরকে একটু সলভ করাই দিই। তাহলে দেখো, আমরা সবাই জানি P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল P2 V2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলছে? গ্যাসের চাপ 5% বৃদ্ধি করবা। তাহলে P1 সমান যদি P হয়, P2 সমান কি হবে? P প্লাস 5% অফ P, মানে 5% কি করতে হবে? চাপ বৃদ্ধি করতে হবে। গ্যাসের চাপ কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? 5% বৃদ্ধি করতে হবে। আয়তন কত কমবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো 5% অফ P, তাহলে P প্লাস 5P বাই কত? 100। তাহলে 105P ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো এখন আসো, এই যে এখানে আসো, এখানে আমরা করি। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এই যে V1 বাই V2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল P2 বাই P1। আচ্ছা, এখন আসো, এখন কথা হচ্ছে V1 বাই V2 সমান P2 বাই P1 টু দি পাওয়ার 1 বাই গামা। তো গামা এই পাশে গেলে 1 বাই গামা। তো এখন আসো, এখন কথা হচ্ছে আমাদের এখানে V1 বাই V2, তাই না? V1 বাই V2 সমান, এই যে P2 সমান কত? P2 সমান হচ্ছে 105P ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই P1 সমান হচ্ছে P টু দি পাওয়ার 1 বাই গামার মান কত? 1.4। আচ্ছা, তো এখান থেকে আমরা V1 বাই V2 এর মানটা আগে বের করে নিই। ঠিক আছে, তাহলে চলো বের করি। এখানে আমাদের কি থাকবে? 100 বাই 100, এই যে P P চলে যায়, তাই না? তাহলে 105 বাই 100। ঠিক আছে, তো এখানে আমরা একটু দেখি তো কত আসে। 105 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার কত? 1 বাই কত? 1.4। কত আসলো? 1.03 আসলো। কত আসলো?
1.03 আসলো 1.035, ঠিক আছে 1.035 আসছে। আচ্ছা তাহলে এখন এখান থেকে যদি আমরা V2 বের করি, V2 ইজ ইকুয়াল কত 1/1.035 V1। তাহলে দেখো 1/1.035 তাহলে কত আসে 0.9657, ঠিক আছে V1, ঠিক আছে। তাহলে V2 সমান কত আসে, V2 সমান আসে 0.9657 V1। তাহলে আমাদের তাপমাত্রায় যে V1 সমান V1 ছিল V1 আর V2 কত 0.9657 V1, তার মানে আমাদের কমছে, কতটুকু কমছে, তাহলে ডেল V সমান কত V1 মাইনাস V2। তাহলে V1 মাইনাস V2 এর মান কত 0.9657 V1। তাহলে কত কমছে দেখো, তাহলে 1 মাইনাস অ্যান্সার কত কমছে 0.0342 V1, ঠিক আছে কমছে। তাহলে এটাকে এবার 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ পাবা, তাহলে কত 3.42%। তাহলে কত পার্সেন্ট 3.42%। কারেক্ট অ্যান্সার কত 3.42%। এই যে এখানে অ্যান্সারটা দেওয়া আছে কত 3.42%। ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার হলে ইয়েস 3.42%। সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার কি ক্লিয়ার 3.42%? সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার কি ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছো? সবার আশা করি ক্লিয়ার, ঠিক আছে। চলো আমরা আগাই, সামনের দিকে আগাই। এনট্রপি বলতে কি বোঝায় এনট্রপি? তো এনট্রপি বলতে আসলে সিস্টেমের বিশৃঙ্খলা বোঝায়, মানে কোন সিস্টেম শক্তি রূপান্তর অক্ষম, এটাকে বলা হয় হচ্ছে এনট্রপি, ঠিক আছে। এরপর আসো, একটা বস্তুর মোট চার্জ হতে পারে নিম্নের কোনটি? তো এটা আমরা কোত্থেকে বের করতে পারি, চার্জের কোয়ান্টায়ন থেকে বের করতে পারি। তো আমরা সবাই জানি চার্জের কোয়ান্টায়ন কিউ ইকুয়াল কত এনই, তাই না? তো এখন আমাদের এখানে এন এর মান বের করতে হবে, তাহলে কি কিউ বাই ই। তাহলে আমরা এখানে যে মানটা বসালে এন এর মানটা পূর্ণ সংখ্যা আসবে, যে মানটা বসালে, আমরা সবাই চার্জের কোয়ান্টায়ন থেকে কি জানি কিউ ইকুয়াল এনই, এখানে এন কি হতে হবে মাস্ট পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, এন মাস্ট কি হবে পূর্ণ সংখ্যা হবে। তো এই চারটা অপশন থেকে যে চার্জের মানটা বসালে, ই এর মানটা তো ফিক্সড, ই এর মানটা তো তোমার 1.6 ইনটু 10⁻19 ফিক্সড, ঠিক আছে। তো এখানে আমাদের কিউ এর মান যেটা কিউ এর যে মান বসালে আমাদের এন এর মানটা পূর্ণ সংখ্যা আসবে, কারণ ইলেকট্রন আদান ফিক্সড। এখানে আমি অপশন থেকে বলে দিতে পারি, যেমন আমাদের 10⁻19 কিন্তু প্রত্যেকটাতে আছে, রাইট? সো কাটা যাবে উপরে নিচে, কিন্তু কথা হলো 1.6 এর সাথে এখানে কার ভাগ হইলে পূর্ণ সংখ্যা আসবে? 1.6 3কে 1.6 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না, 4 কে করলে 1.6 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না, 5.76 কে করলে আসবে না, 6.4 কে করলে আসবে হ্যাঁ, কারণ এই যে 16 4 16 কত 4 16 64, মাঝখানে একটা দশমিক আছে আর কি। সো আলটিমেটলি আমরা যদি 6.4 ইনটু 10⁻19 করি, এটা চলে যায়, তাহলে এখানে কত আসবে 1.6 ভাগ 6.4, তাহলে কত আসবে, এখানে আসবে 4, কত আসবে 4 আসবে। ক্যালকুলেট করে দেখো 6.4 ভাগ 1.6 কত আসে, 6.4 ভাগ 1.6 কত আসে 4 আসে। তার মানে আমাদের চার্জের যে মানের জন্য এন এর মানটা পূর্ণ সংখ্যা আসবে, সেই মানটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে কত, আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন ডি। এই যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই থিংক অল অফ ইউ আর ক্লিয়ার। তো দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল অন্য কোন চার্জের উপস্থিতির উপর নির্ভর করে না, কারেক্ট। অসংরক্ষণশীল, কারেক্ট না। এর সীমা অসীম, কারেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 হলো কারেক্ট অ্যান্সার। এখানে যদি অ্যান্সারটা ভুল দেওয়া আছে, যে দেখো 2 3 দেওয়া আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 3। তাহলে স্থির তড়িৎ বল একটা সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল হওয়ার প্রশ্নই আসে না। আর অন্য চার্জের উপস্থিতির উপর নির্ভর করে না, এটা কারেক্ট। সীমা অসীম, এটাও কারেক্ট। স্থির বলের জন্য, স্থির তড়িৎ বলের জন্য নিম্নের কোনটা বিনিময় হয়, মানে কোন কণার বিনিময়ে আসলে স্থির তড়িৎ বল হয় বলতো? এই যে ফোটনের বিনিময়ে, ফোটনের বিনিময়ে স্থির তড়িৎ বল হয়। 16 নাম্বারটা দেখো কি বলছে। 16 নম্বরে বলছে হলো একই ব্যাসার্ধের একটা ফাঁপা আর একটা নিরেট গোলক উভয়কে একই বিভবে চার্জিত করলে কোনটা সত্য? একটা ফাঁপা গোলককে তুমি চার্জিত করছো, একটা নিরেট গোলককে চার্জিত করছো। ফাঁপা মানে তোমার ভিতরে কিছু অংশ খালি থাকবে আর কিছু অংশ কি থাকবে, তোমার ভরাট থাকবে। আর নিরেট মানে কি, নিরেট মানে হচ্ছে পুরাটাই কি, পুরাটাই হচ্ছে ভরাট। তো কথা হলো একটা ফাঁপা আর একটা নিরেট গোলক, দুইটাকে একই বিভব দিছো, মানে বিভবের মানটা সেম,
বিভবের মানটা সেম। তো বিভবের মানটা যদি সেম হয় তাহলে আমার চার্জের মানটা কি ডিফারেন্ট হইতে পারে? বিভবের মানটা সেম মানে চার্জের মানটাও কি হবে, উভয়ের চার্জের মানটাও কি হবে, সেম হবে। অলরাইট, নিচে কোন পদার্থে রোধের উষ্ণতা ঋণাত্মক? তো এখানে আমাকে বুঝতে হবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আসলে রোধের উষ্ণতা সহগের মানটা কি হয়, ঋণাত্মক হয়। তো অর্ধপরিবাহী এখানে কোনটা, জার্মেনিয়াম। তো জার্মেনিয়াম উইল বি দ্য কারেক্ট আনসার। কোষের অভ্যন্তরীণ রোধ, এটা একটু দেখো 18 নাম্বার। কোষের অভ্যন্তরীণ রোধ কিসের কিসের উপর ডিপেন্ড করে? কোষের অভ্যন্তরীণ রোধ কিসের কিসের উপর ডিপেন্ড করে, সবাই একটু কমেন্টে জানাও। এখানে বলছে কোষে ব্যবহৃত তরলের উপর ডিপেন্ড করে, কম হলে অধিক তড়িৎ প্রবাহ পাওয়া যায়, সুপ্ত বিভব সৃষ্টি করে। ঠিক আছে, কোষে অভ্যন্তরীণ তরলের উপর ডিপেন্ড করে, কারেক্ট। কম হলে অধিক তড়িৎ প্রবাহ পাওয়া যায়, দ্যাট ইজ অলসো কারেক্ট। সুপ্ত বিভব সৃষ্টি করে, দ্যাট ইজ অলসো কারেক্ট। তাহলে তিনটাই হলো আমাদের কারেক্ট আনসার। ওকে, অলরাইট। তো এটা একটু দেখো, এখানে বলছে বর্তনীতে I1 এর মান কত সেটা একটু ডিটারমাইন করতে। I1 এর ভ্যালুটা কত, এই সার্কিটে I1 এর মানটা কত সেটা বের করতে বলছে। তো এই যে দেখো এখানে আমাদের কারেন্ট গেল গিয়ে এই যে এদিকে গেছে I1 আর এদিকে গেছে I2। তো আমরা এখানে আসলে কি করতে পারি, কারশফের সূত্রের হেল্প নিতে পারি। তো এখানে প্রথমত আমরা কি করি, আমরা যেটা করব সেটা হলো একটু আমরা এখানে হলো আচ্ছা এখানে হচ্ছে যে এখানে এটা আসলে ভুল আছে, এটা 4 ওহমটা নাই, এই যে 10 ওহম 5 ওহম 5 ওহম। ওকে, তো এখানে আমরা তুল্যরোধ বের করি, আর ইকুইভ্যালেন্ট তুল্যরোধ কত, এই যে আমাদের 5 এ 5 এ 10, 10 আর 10 প্যারালাল করলে কত, এই যে 10 এর সাথে 5 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স, আচ্ছা সরি 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 উল্টা লিখছি তাই না, 10 এর সাথে কে প্যারালাল, 5 যোগ 5 প্যারালাল। ঠিক আছে, 10 এর সাথে প্যারালাল কে, 5 যোগ 5। তো 10 আর 10 প্যারালাল করলে কত হয়, 10 আর 10 প্যারালাল করলে হয় 5। তাহলে তুল্যরোধ কত, তুল্যরোধ হচ্ছে 5। আবার এখানে আমাদের দেখো অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, ইএমএফ দেওয়া আছে, কারেন্ট বাইর করো, মানে সার্কিট কারেন্ট বাইর করো। তাহলে সার্কিট কারেন্ট কত, ই বাই আর প্লাস স্মল আর। ই এর মান কত 3, আর এর মান কত 5, স্মল আর এর মান কত 0.5। তাহলে কত 3 বাই 5.5 কত আসে, 3 বাই 5.5 এর ভ্যালু কত আসে দেখো, 0.54 আসে। পয়েন্ট কত, 0.54 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে কার মান, সার্কিট কারেন্টের মান। তাহলে আমাকে এই যে আমরা যদি I1 আর I2 ঢোকার সিস্টেমটা যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 10 ওহম, এদিকে ঢুকতেছে I2, আবার এখানে মনে করো একসাথে I1 যে এদিকে ঢুকতেছে এখানে কত, 5 এ 5 এ কত 10 ওহম। ঠিক আছে, এদিকে ঢুকতেছে কত I1, আর এই যে এদিকে ঢুকতেছে কত সার্কিট কারেন্ট I। মনে করো এই যে এইভাবে আছে আর কি, হ্যাঁ এইভাবে মনে করো বিষয়টা ব্যাপারটা আছে। তো এই জিনিসটা আমরা কারশফের সূত্র দিয়ে বের করতে পারি না, কারশফের একটা ফর্মুলা দিয়ে বের করতে পারি না, কারশফের সূত্রের ব্যবহার দিয়ে। সো আমাদের I1 বের করতে হবে, রাইট। সো আমরা সূত্র জানি কি, I1 সমান এই যে এটা হচ্ছে R2, এটা ধরবা R2 আর এটা ধরবা হচ্ছে R1। ঠিক আছে, উপরেরটা ধরবা R2, নিচেরটা ধরবা R1। I1 যেদিকে গেছে ওটা হচ্ছে R1, আর I2 যেদিকে গেছে ওটা হচ্ছে R2। তো I1 সমান কত, R2 বাই R1 প্লাস R2 ইনটু কত I। তো R2 কত, R2 হচ্ছে 10, R1 প্লাস R2 হচ্ছে 10 যোগ 10 ইনটু I এর মান কত, I এর মান হচ্ছে এই যে 0.54। তো এই যে দেখো 10 ইনটু 0.54 ভাগ 20 কত আসলো, 0.27 অ্যাম্পিয়ার। তো I1 এর মান কত আসলো, 0.27 অ্যাম্পিয়ার। তাহলে কারেক্ট आंसर কত, অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर, 0.27 অ্যাম্পিয়ার। আশা করতেছি সবাই বুঝতে পারছো, অপশন এ হলো আমাদের সঠিক উত্তর, 0.27 অ্যাম্পিয়ার। ওকে, অলরাইট। কোষে হারানো ভোল্টেজ কত, হারানো ভোল্টেজ মানে অভ্যন্তরীণ রোধের ভিতর দিয়ে যে ভোল্টেজ গেছে ওটাই হারানো ভোল্টেজ। তো হারানো ভোল্টেজ ভি প্রাইম ইকুয়াল কত, আই ইনটু আর। তো আই এর মান কত ছিল 0.54 আর আর এর মান কত 0.5। সো এই দুটো ক্যালকুলেট করলে যা আসবে তাই হলো হারানো ভোল্টেজ। ঠিক আছে, তো এই যে দেখো 0.54 ইনটু 0.5 কত আসে, 0.27, কত 0.27 ভোল্ট, 0.27 ভোল্ট। তাহলে এই যে কারেক্ট आंसर কত, কারেক্ট आंसर হচ্ছে 0.27 ভোল্ট। তাহলে 20 এর কারেক্ট आंसर কত, 0.27 ভোল্ট। তাহলে হারানো ভোল্টেজ মানে কি, হারানো ভোল্টেজ মানে এই যে ভি প্রাইম ইকুয়াল আই ইনটু স্মল আর।
ওকে, আর তোমাকে যদি বলতো প্রান্তীয় ভোল্টেজ বাইর করো, প্রান্তীয় ভোল্টেজ, তোমাকে মনে করো যে প্রান্তীয় ভোল্টেজের মান বের করতে বলছে। তো প্রান্তীয় ভোল্টেজ কোনটা বলো তো? প্রান্তীয় ভোল্টেজ হচ্ছে V = I * ক্যাপিটাল R। সো ক্যাপিটাল আর কারেন্টের সাথে ক্যাপিটাল আর গুণ করলে বা বাহ্যিক রোধ গুণ করলে পাওয়া যায় প্রান্তীয় ভোল্টেজ, আর অভ্যন্তরীণ রোধ গুণ করলে পাওয়া যায় হারানো ভোল্টেজ। দ্যাটস ইট। ওকে, ইয়ং এর দ্বিচির পরীক্ষা কোন ধরনের আলোকীয় ঘটনা? সো ইয়ং এর দ্বিচির পরীক্ষা হচ্ছে বেসিক্যালি ব্যতিচার, ব্যতিচারের আলোকীয় ঘটনা। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটা তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন? অতিবেগুনি, এক্স-রে, গামা রশ্মি, অবলোহিত রশ্মি। আমরা সবাই জানি গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্যটাই হচ্ছে আসলে মিনিমাম। ওকে, দেখো, আচ্ছা এটা সিলেবাসের বাইরে, এইটা একটু দেখো। আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়। আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কখন বৃদ্ধি পায়? কে কে বলতে পারবা? আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কখন বৃদ্ধি পায়? বিকিরণের তীব্রতা কমলে, না কম্পাঙ্ক কমলে, না কম্পাঙ্ক বৃদ্ধি পেলে, নাকি তীব্রতা বৃদ্ধি পেলে? সো আমরা সবাই জানি আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি তখনই বৃদ্ধি পায়। আসলে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তিটা কিসের উপর ডিপেন্ড করে? কম্পাঙ্কের উপর। কম্পাঙ্ক যত বাড়বে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তিও তত বাড়বে। কম্পাঙ্ক যত কমবে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তিও তত কমবে। সো কারেক্ট অ্যান্সার ইজ কম্পাঙ্ক বৃদ্ধি পেলে। সো কম্পাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তিটাও কি পাবে? বৃদ্ধি পাবে। অলরাইট, এখানে এটা একটু দেখেন, খুবই চমৎকার একটা কোশ্চেন। কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন যখন 3 থেকে 2 কক্ষে প্রবেশ করে তখন নিঃসৃত ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য কত হয়? রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে হলো r। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? আমরা সবাই জানি মিউ বার। মিউ বার সমান r * 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এগুলো তোমরা হচ্ছে কেমিস্ট্রিতেও পড়ছো। ওকে, এগুলো তোমরা কিন্তু কেমিস্ট্রি গুণগত রসায়নে পড়ছো না? এগুলা পড়ছো। আচ্ছা, তো এই যে দেখো, আমরা এই মিউ বার হচ্ছে কি ফ্রিকোয়েন্সি নাম্বার, তাহলে 1/λ, মিউ বার সমান 1/λ আর ইনটু 1/n1 এর মান কত? n1 এর মান হচ্ছে 2, 1/2 স্কয়ার মাইনাস n2 এর মান হচ্ছে 1/3, 3 স্কয়ার। তো এই যে দেখো 1/λ সমান r ইনটু কত? 1/4 মাইনাস 1/9। তো 1/λ ইজ ইকুয়াল r ইনটু 4 নং কত? 4 নং 36, তাহলে এখানে হচ্ছে 9 মাইনাস 4। তাহলে আমাদের কত আসে? 1/λ সমান কত আসে? 1/λ সমান r ইনটু 9 থেকে 4 গেলে 5, 5 কত? 36। সো 1/λ সমান 5r ডিভাইডেড বাই 36। সো এখান থেকে ল্যামডার মান কত? 36 ডিভাইডেড বাই কত? 5r। 36 ডিভাইডেড বাই 5r। তাহলে আমাদের এখানে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত? তরঙ্গ দৈর্ঘ্যটা কত? 36 ডিভাইডেড বাই 5r। তরঙ্গ দৈর্ঘ্য কত? 36 ডিভাইডেড বাই 5r। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি এটা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও সবাই বুঝতে পেরেছো কিনা। এইটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্টে জানাও। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাই দাও। ওকে, সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? এডমিশন বেসের ক্লাস নেন? আচ্ছা, এডমিশনের আমরা ফ্রি ক্লাস নিব। সো পেজে চোখ রাখো, ক্লাস আসবে। আচ্ছা, অলরাইট, ক্লিয়ার। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল। আচ্ছা, এইটা কি বলছে দেখো, কোন একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ করা সম্ভব হয় না। তো সম্ভব নয়। কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে ফুল যান্ত্রিক শক্তিতে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ তাপ শক্তিকে ফুল মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারবে এমন যন্ত্র নির্ণয় করা সম্ভব না। এটা বলছে অ্যাকচুয়ালি ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো। তো কারেক্ট আনসার হচ্ছে কি? কার্নো বলছে। এই কথা কে বলছে? এই কথা কার্নো বলছে। এই কথা কখন বলছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতি দিতে গিয়ে কার্নো এই কথাটা বলছে। এন্ড কার্নো পরবর্তীতে তাপীয় ইঞ্জিন ক্রিয়েট করছিল আর কি। হ্যাঁ, কার্নো ইঞ্জিন, কার্নো চক্র যেটা, সেটা। আচ্ছা, ট্রানজিস্টর কি হিসেবে ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট। তো সুইচ হিসেবে, রেকটিফায়ার হিসেবে, অ্যাম্পলিফায়ার হিসেবে। তো সুইচ হিসেবে ব্যবহার করা হয় কারেক্ট, রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা ইজ নট কারেক্ট। কারণ রেকটিফায়ার হিসেবে কাকে ব্যবহার করা হয়? ডায়োডকে, ডায়োড বা পিএন জাংশনকে। ট্রানজিস্টরকে কখনো রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা যায় না। আর অ্যাম্পলিফায়ার হিসেবে, তো অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সুইচ হিসেবে আর অ্যাম্পলিফায়ার হিসেবে 1 এবং 3। কারেক্ট আনসার হচ্ছে কত? কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 3। তাহলে এইটা একটু দেখে রাখো যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়
সুইচ হিসেবে, অ্যাম্পলিফায়ার হিসেবে, ওকে, রেকটিফায়ার হিসেবে আসলে ডায়োড ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, এই যে দেখছো কারেক্ট আনসার হচ্ছে 1 এবং কত 1 এবং 3। ওকে, অলরাইট। ফটো ইলেকট্রনের নির্গমনের ক্ষেত্রে, ফটো ইলেকট্রন মানে ওই যে যথোপযুক্ত কম্পাঙ্কের আলোক রশ্মি যখন কোনো একটা ধাতব পৃষ্ঠের উপর পড়বে তখন ওই ধাতব পৃষ্ঠ হতে আলো নির্গত হবে, যেটা আসলে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়। তো কি বলছে দেখো, শক্তি, আপতিত ফোটনের শক্তিটা কার্যাপেক্ষকের চাইতে বেশি হতে হবে, কারেক্ট। কারণ আপতিত ফোটনের শক্তি কার্যাপেক্ষককে কি করে, কার্যাপেক্ষক ইলেকট্রনকে ছুটাই। তো ইলেকট্রনকে ছুটাইতে যে শক্তি, সেই শক্তি যদি আপতিত আলোর শক্তিটা যদি ইলেকট্রনকে ছুটানোর শক্তি থেকে বেশি না হয় তাহলে তো ইলেকট্রন ছুটবে না, রাইট। তো বেশি হতে হবে, কারেক্ট। কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্কটা সূচন কম্পাঙ্ক তো বেশি হতে হবে, কারেক্ট। কারণ যে আলোটা পড়বে সে আলোটা যদি সূচন কম্পাঙ্ক কি করে, এই যে ছুটাই, ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে জাস্ট ছুটাই দেয়। তো তোমার যে কম্পাঙ্কের আলোটা পড়বে ওই কম্পাঙ্কের আলোটা যদি সূচন কম্পাঙ্কের চাইতে বেশি না হয়, ছুটবে না তো, তাহলে এটাও কারেক্ট। তরঙ্গ দৈর্ঘ্যটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হবে, স্বাভাবিক। সূচন কম্পাঙ্ক বেশি, সূচন কম্পাঙ্ক থেকে যদি কম্পাঙ্ক বেশি হয় তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে মেইন আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কম হতেই হবে, কারণ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য পরস্পর ব্যস্তানুপাতিক। তার মানে তিনটাই আসলে এখানে কারেক্ট। ওকে, তিনটাই এখানে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এখানে একটু দেখো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ত্রিযোজী আর পঞ্চযোজী মৌল, ত্রিযোজী মানে পি টাইপ করা হয়েছে, পঞ্চযোজী এন টাইপ করা হয়েছে, ডোপিং করে যথাক্রমে এক্স ও ওয়াই, এক্সট্রিনসিক, এটা আমি একটু আগে বলছিলাম, রাইট। তো কথা হচ্ছে এখানে কি বলছে দেখো, এক্স হলো পি টাইপ আর ওয়াই হলো এন টাইপ। এক্স হচ্ছে পি টাইপ, ওকে, এই যে পি টাইপ হচ্ছে আমাদের এক্স আর এন টাইপ হচ্ছে আমাদের ওয়াই। তো এক্স ধনাত্মক চার্জে চার্জিত হয়, রং, কারণ পিএন জাংশনটা অলওয়েজ বিদ্যুৎ নিরপেক্ষ থাকে, কেউ পজিটিভ চার্জ বা কেউ নেগেটিভ চার্জে চার্জিত হয় না। তো প্রথমটা রং। ওয়াই মানে এন টাইপ, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের সংখ্যা লঘু, বাহক হলো হোল। সংখ্যা লঘু মানে কি, মানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। তো আমরা সবাই জানি এন টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কে, হোল। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের সংখ্যা গুরুবাহক মানে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, ইলেকট্রন। তার মানে 2 নম্বর আর 3 নম্বর আমাদের কারেক্ট আনসার। তাহলে যে 2 ও 3 আমাদের কারেক্ট আনসার। ওয়ালাইকুম আসসালাম নাহিদ। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। তো এটা আশা করি ক্লিয়ার। এবার দেখো এক্স ওয়াই মানে এন পি এন, ঠিক আছে, বিন্যাসে যুক্ত করে। তাহলে এনপিএন মানে এটা কার কথা বলছে, ট্রানজিস্টরের কথা বলছে। কার কথা বলছে, এটা একটা ট্রানজিস্টরের কথা বলছে। তো ট্রানজিস্টর বিন্যাসে যে ডিভাইস তৈরি হয় তার নিচের কোন কার্যক্রমটি করতে সক্ষম। তাহলে এনপিএন কি করতে পারে, এনপিএন মানে ট্রানজিস্টর, এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারে, সুইচ হিসেবে কাজ করতে পারে। তো একটা ট্রানজিস্টর যদি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে তাহলে সে কি করে, মনে করো আমি যে কথাটা বলতেছি যে আমার এখানে একটা মাইক লাগানো আছে, আমার এখানে একটা মাইক লাগানো আছে, আমার পকেটে একটা এই যে তার আছে, তারের মধ্যে একটা ডিভাইস আছে, যেটা আমি তোমাদেরকে দেখাই ডিভাইসটা। তো এটাই হচ্ছে সেই ডিভাইস। এই যে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে হচ্ছে ট্রানজিস্টর আছে, এনপিএন ট্রানজিস্টর আছে। তো এটা অ্যাকচুয়ালি কি করে জানো, আমার যে সাউন্ডটা, এই যে আমি এখন যে সাউন্ডটা দিলাম, আমার এখন যে সাউন্ডটা আমি কথা বলতেছি, তোমরা যে আমার সাউন্ডটা প্রপারলি শুনতে পাচ্ছ, যদি এই ডিভাইসটা আমার সাথে না থাকতো তাহলে সাউন্ডটা তোমরা আরো অল্প শুনতা। তো ডিভাইসটা অ্যাকচুয়ালি কি করে, এই যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি কি করে, মাইক্রোফোন অ্যাকচুয়ালি যেটা করে সেটা হলো আমার থেকে সিগন্যালটা রিসিভ করে। আমার থেকে মাইক্রোফোন সিগন্যালটা প্রথমে কি করে, রিসিভ করে। রিসিভ করে সে সিগন্যালটাকে একটা লাউডার সাউন্ডে কনভার্ট করে, লাউডার সাউন্ডে কনভার্ট করে তোমাদেরকে আউটপুট হিসেবে দেয়। তার মানে আমি যে কথাটা বলতেছি, আমি মাইক্রোফোনের মধ্যে যে জিনিসটা, যে সাউন্ড ওয়েভটা দিচ্ছি, দ্যাট ইজ ইনপুট, এন্ড আমার সাউন্ড সিগন্যালটা তোমাদের কাছে গিয়ে যে লাউডার সাউন্ডে কনভার্ট হয়ে পৌঁছাচ্ছে, দ্যাট ইজ আউটপুট, ঠিক আছে। সো এই যে ইনপুটকে লাউডার সাউন্ডে কনভার্ট করতেছে, আউটপুটে কনভার্ট করতেছে, লাউডার আউটপুটে, এটাকেই বলা হয় অ্যাম্পলিফাই করা, বিবর্ধিত করা, ঠিক আছে। সো এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে অ্যাম্পলিফাই করা, বিবর্ধিত করা, এটা একটা কাজ। আর একটা হলো সুইচ হিসেবে কাজ করে। সুইচ দিয়ে বেসিক্যালি আমরা কি করি, আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালকে নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি সুইচ দিয়ে। তাহলে সুইচ বেসিক্যালি কি করে, মনে করো আমার মাথার উপরে যে লাইট চলতেছে বা যে স্মার্ট বোর্ডটা আমি চালাচ্ছি, ঠিক আছে, বা এই যে মনে করো আমার এই যে এখানের ভিতরেও কিন্তু তোমার কি আছে, ট্রানজিস্টর আছে। সো এই যে সুইচ, যেখানে একটা সুইচ টিপলে, তুমি চিন্তা করছো কখনো ক্যালকুলেটরে 1 চিপলে 1 আসতেছে, 2 চিপলে 2 আসতেছে, তার মানে তুমি যা চাচ্ছ তোমার মতো করে তুমি নিয়ন্ত্রণ করতে পারতেছো, তোমার মতো করে তুমি সিগন্যালটাকে চেঞ্জ করতে পারতেছো। সো এই কাজটা করা হচ্ছে ট্রানজিস্টরের কারণে হয়। সো বেসিক্যালি এই কাজগুলোর কাজ কি,
তড়িৎ সংকেতকে পরিবর্তন করতে পারা। ঠিক আছে, মনে করো আমি এখানে একটা সিগন্যাল দিচ্ছি, এটাকে চেঞ্জ করে তোমার কাছে অন্য একটা সিগন্যালে পাঠাচ্ছে, আরেকটু লাউডার সিগন্যালে পাঠাচ্ছে। ঠিক আছে, তো কারেক্ট আনসার হলো তড়িৎ সংকেত পরিবর্তন। অলরাইট, এটা একটু দেখো যে লজিক বর্তনী, এখানে আমাদের একটা লজিক গেট দেওয়া আছে, একটা বিন্যাস দেওয়া আছে। সংক্ষিপ্ততম তুল্য নিচের কোন গেট, মানে এই লজিক বর্তনীটার সংক্ষিপ্ততম তুল্য গেট কোনটা। তো এখানে একটু দেখো, এই যে মনে করো বি, এখানে আসছে কত, এখানে আসছে বি, আর এই যে এ এখানে নট গেট হয়ে এখানে আসছে কত, এখানে আসছে বি, সরি এখানে আসছে বি, আর এখানে নট গেটের ভিতরে এ বার হিসেবে আসছে। ওরা একটা এন্ড গেটের মধ্যে ঢুকছে কি হিসেবে, তাইলে এ বার বি হিসেবে ঢুকছে। ঠিক আছে, আবার নিচে আসো এই যে বি, বি এদিকে নট গেট হয়ে বি বার হিসেবে ঢুকছে, আর এ এদিকে এ হিসেবে আসছে। তাহলে এখানে এটা কি হিসেবে ঢুকছে, এই যে এন্ড গেটের মধ্যে দিয়ে ঢুকছে এ ডট বি বার হিসেবে। তাহলে এই যে দেখো, এইদিকে নামলো এ বার বি আর এইদিকে নামলো এ বি বার, এটা কি গেট, অর গেট। তাহলে এখানে আসছে কি ওয়াই সমান কি এ বার বি প্লাস এ বি বার, এটাকে একসাথে বলা হয় এ বি। তো এটা অ্যাকচুয়ালি কোন গেট, কেউ বলতে পারবা? এই গেটটার নাম কি? 31 নাম্বার, এই গেটটার নাম হলো আসলে এক্সঅর গেট। এক্সঅর গেট, এই গেটটার নাম কি? এক্সঅর গেট। তাহলে কারেক্ট आंसर কত? কারেক্ট आंसर হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেট, ক্লিয়ার? এই গেটটার নাম কি ভাইয়া? এই গেটটার নাম হচ্ছে এক্সঅর গেট। অলরাইট, তো এখানে আসো, কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কোনটা? দেখি এটা সবাই একটু কমেন্টে জানাও যে কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কোনটা? এটা তো সবার পারা উচিত, তাই না? এটা কিন্তু সবার পারা উচিত। ওকে, এটা সবাই একটু কমেন্টে জানাও তো ভাইয়া, সবাই একটু কমেন্টে জানাও। ইউটিউবে দেখতে পাচ্ছি স্প্যাম করতেছে অনেকেই, প্লিজ তোমরা স্প্যাম করো না, ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার গুলো জানাও, একটু ফাস্ট এন্ড ফাস্ট কারেক্ট অ্যান্সারটা জানাও। ওকে, আমাদের টোটাল 75টা এমসিকিউ আছে, তো বেশি সময় লাগবে না, আমরা 1.5 আওয়ারের মধ্যে আমাদের ক্লাসটা র‍্যাপ আপ করে দিব। সো যতক্ষণ পর্যন্ত ক্লাসটা হয় সবাই একটু প্রপারলি মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সারটা জানো। আমরা সবাই জানি অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবক, অর্ধায়ু হচ্ছে, অর্ধায়ুকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি হাফ দ্বারা প্রকাশ করা হয়, ক্ষয় ধ্রুবককে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা সবাই জানি যে টি হাফ ইজ ইকুয়াল 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। টি হাফ সমান কত? 0.693 ডিভাইডেড বাই কত? ল্যামডা। কারেক্ট आंसर কত? এই যে অপশন বি ইজ দা কারেক্ট आंसर। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ইলেকট্রন ভোল্ট নিচের কোন রাশির একক? চার্জ, প্রাবল্য, শক্তি, বিভব। তাহলে ইলেকট্রন ভোল্ট আসলে কিসের একক? ইলেকট্রন ভোল্ট আমরা সবাই জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইনটু 10 ইনভার্স 19 কত? 10 ইনভার্স 19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 ইনটু 10 ইনভার্স 19 জুল। সো এই ইলেকট্রন ভোল্ট অ্যাকচুয়ালি কিসের একক বলো, সবাই একটু কমেন্টে জানাও। ইলেকট্রন ভোল্ট কিসের একক, সবাই একটু কমেন্টে জানাও। এটা কোন রাশির একক? চার্জ, প্রাবল্য, শক্তি, বিভব। তো আসলে ইলেকট্রন ভোল্ট হচ্ছে আসলে শক্তির একক, শক্তির এককটাই হচ্ছে আসলে ইলেকট্রন ভোল্ট। ওকে, তো একটা কার্নো ইঞ্জিন 427 ডিগ্রি সেন্টিগ্রেড ও 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিসরে কাজ করে, ইঞ্জিনের দক্ষতা কত বের করতে বলছে? এটা তো একদমই ইজি। সো আমাদের টি1 দেওয়া আছে 427, আর এটা হচ্ছে টি1 আর এটা হচ্ছে টি2। তাহলে এটা বাইর করো, দক্ষতা বাইর করো 1 - t2/t1 ইনটু কত? ইনটু 100%। সো 1 - t2 কত? 227। তাহলে 227 যোগ 273 ডিভাইডেড বাই t1 কত? 427 যোগ 273 ইনটু কত? 100%। সো এখানে আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসে দেখি। 1 - 227 যোগ 273 ডিভাইডেড বাই 427 যোগ 273, ওকে, ইনটু কত? 100। কত আসলো? 28.5%, 28.5%। এটার মানটা কত? এটার মান হচ্ছে 28.5%। এটার মান কত? এটার মান হলো 28.5%। তাহলে কারেক্ট आंसर কত? কারেক্ট आंसर হচ্ছে 28.5%। ওকে, 28.5%। অলরাইট, ওকে। একটা গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতরে কোন তাপগতীয় প্রক্রিয়া চলে?
একটা গাড়ি যদি চলতে থাকে তাহলে ওই গাড়িটার টায়ারের ভিতরে কোন তাপগতীয় প্রক্রিয়া চলে সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে। একটা গাড়ি ধরো চলতেছে চলতেছে চলতেছে, এটা টায়ারের ভিতরে কোন ধরনের তাপগতীয় প্রক্রিয়া চলে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো সমুষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন, সমচাপীয়, হুইচ ওয়ান ইজ কারেক্ট? টেল মি থ্রু দ্য কমেন্ট, কমেন্টের মাধ্যমে জানাও। সো টায়ারের ভিতরে তোমার আয়তনটা কি চেঞ্জ হয়? আয়তনটা কিন্তু চেঞ্জ হয় না, রাইট? সো টায়ার, তাহলে এখানে তোমার কোন কোন প্রক্রিয়া? সমায়তনীয় প্রক্রিয়া চলবে। আচ্ছা, এখানে এটা একটু দেখো, একটা সিলিন্ডারে কিছু সংখ্যক গ্যাস আবদ্ধ আছে। একটা সিলিন্ডারে কি আছে? কিছু সংখ্যক গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে সিস্টেমে 800 জুল তাপ শক্তি প্রদান করায় কৃত কাজ 1200 জুল পাওয়া যায়। গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন কত? আমাদেরকে বের করতে বলা হয়েছে কি? অন্তস্থ শক্তির পরিবর্তনটা কত সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সবাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি জানি? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি বলে? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। সো এখান থেকে দেখো আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন মানে ডিইউ এর মান বের করতে বলেছে। সো ডিইউ সমান কি? ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তাহলে আসো ডিকিউ এর মান কত? আচ্ছা, এই যে দেখো 800 জুল তাপশক্তি প্রদান করা হলো। তাহলে তাপশক্তি প্রদান করা যদি হয়, যদি কোনো একটা সিস্টেমের উপরে তাপশক্তি দেওয়া হয়, কোনো একটা সিস্টেমের উপর যদি তাপশক্তি দেওয়া হয় তাহলে আমাদের ওই তাপশক্তির মানটা পজিটিভ। তার মানে ডিকিউ এর মান কত? 800 জুল। ডিকিউ এর মান 800 জুল। আর ডিডব্লিউ কত? কৃত কাজ পাওয়া যায় 1200 জুল। যদি সিস্টেম থেকে কৃত কাজ পাওয়া যায় তাহলে কৃত কাজের মানটা পজিটিভ, আর সিস্টেমের উপরে যদি কাজ করা হয় কৃত কাজের মান নেগেটিভ। তাহলে এখানে প্লাস 1200 মানে মাইনাস প্লাস 1200 আর কি। হ্যাঁ, তাহলে ডিইউ এর মান কত? মাইনাস 400 জুল। তাহলে আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অন্তস্থ শক্তির পরিবর্তনটা কত? মাইনাস 400 জুল। সবাই কি বুঝতে পারছে যে অ্যান্সার হচ্ছে মাইনাস 400 জুল? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু জানাও, কমেন্টে একটু জানাও। সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখো, সিস্টেমে তাপশক্তি ধীরে ধীরে সরবরাহ করা হলে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ কত? আচ্ছা, তাপশক্তি ধীরে ধীরে যদি সরবরাহ করা হয় এটার মানে কি জানো? ধীরে ধীরে তাপশক্তি সরবরাহ করার মানেটা হচ্ছে সিস্টেমের আসলে কিসের কোনো পরিবর্তন হয় না? তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। সো এখানে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, যদি কোনো সিস্টেমে ধীরে ধীরে তাপশক্তি সরবরাহ করা হয় তাহলে ওই সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এটা একটু মাথায় রাখবা। তো এটা একটু লিখে রাখো যে কোনো সিস্টেমে যদি ধীরে ধীরে তাপশক্তি সরবরাহ করা হয় তাহলে ওই সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তিরও কোনো কি হবে না। যদি কোনো সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন না হয় তাহলে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ডিইউ এর মান কত? ডিইউ এর মান 0। তাহলে আমরা সবাই জানি কি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমাদের ডিকিউ সমান কত? 0। এই যে 0 প্লাস ডিডব্লিউ, আমাদের কি বের করতে হবে? ডিডব্লিউ সমান ডিকিউ। সো ডিকিউ এর মান কত ছিল আমাদের? এখানে ডিকিউ এর মান ছিল কত? 800 ছিল, 800 জুল তাপশক্তি। তাহলে 800 জুল, তাহলে কত কাজ হবে?
800 জুল। কারেক্ট আনসার কত? অপশন বি। কারেক্ট আনসার হচ্ছে কত? অপশন বি, 800 জুল। কারেক্ট আনসার কত ভাইয়া? কারেক্ট আনসার হচ্ছে 800 জুল। সবাই কি বুঝতে পারছি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছে কিনা একটু কমেন্টে জানাও। ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। সবাই কি বুঝতে পেরেছো? আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ঠিক আছে, আশা করতেছি সবাই বুঝতে পারছো, আশা করতেছি সবাই বুঝতে পারছো। সবাই একটু লিখে ফেলো, ঠিক আছে? সবাই একটু লিখে ফেলো। হ্যাঁ, সবাই একটু লিখে ফেলো। আচ্ছা, এর পরেরটাতে আসি। স্থির তড়িতে কুলম্বের সূত্রে কুলম্বের ধ্রুবকের মান কত? তো কুলম্বের ধ্রুবক আসলে কোনটা আমরা সবাই জানি। কুলম্বের সূত্র হচ্ছে F ইকুয়াল সি ইন্টু Q1 Q2 বাই কত? ডি স্কয়ার। সো এই সিটাই হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক। এটার মান হলো 9 × 10⁹ নিউটন কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার। পার মিটার স্কয়ার। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এটা, অপশন বি, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। যারা যারা ডি এবং সি দুইটাই কারেক্ট আনসার বলেছো, ডি এককটা দেখো, এককটা দুই জায়গায় সেম না, এই এককটাই কারেক্ট একক। শান্ট মূলত কি? শান্ট হচ্ছে মূলত একটা রোধ, খুবই ক্ষুদ্র মানের রোধ। সো একটা বর্তনীতে গ্যালভানোমিটার যে ইউজ করা হয়, গ্যালভানোমিটার কিন্তু অনেক সেনসিটিভ একটা যন্ত্র। একটা বর্তনীতে যে গ্যালভানোমিটার ইউজ করা হয়, সেই গ্যালভানোমিটার অনেক সেনসিটিভ যন্ত্র। সো অধিক পরিমাণ কারেন্ট যদি এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে কিন্তু ওই গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাইতে পারে, রাইট? সো অধিক পরিমাণ কারেন্ট গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট না করে, এই জন্য গ্যালভানোমিটারের সাথে প্যারালালি একটা খুবই অল্প মানের রোধ যুক্ত করা হয়, সেই রোধকে বলে শান্ট। সো শান্ট হচ্ছে বেসিক্যালি এক প্রকারের রোধ। শান্ট হলো এক প্রকার রোধ। ওকে, রোধের উষ্ণতা গুণক ঋণাত্মক কোনটা? এটা দেখো, এটা আমাদের আগেও একবার ছিল সেম কোশ্চেন, মানে দুইটা আলাদা বোর্ডে একই কোশ্চেন আসছে। এটা হবে জার্মেনিয়াম। ওকে, কারেক্ট আনসার কত? জার্মেনিয়াম। আচ্ছা, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে আলোক রশ্মি সমূহ তরঙ্গমুখ কেমন হয়? ফ্রেনেল অপবর্তন দুই প্রকার, একটা হচ্ছে ফ্রেনেল অপবর্তন আর একটা হলো ফ্রনহপার অপবর্তন। সো যেটা ফ্রেনেল অপবর্তন, ফ্রেনেল অপবর্তনে আলোক রশ্মির মুখটা হয় হচ্ছে তোমার অপসারী। ফ্রেনেলে অপসারী হয় আর গলীয় হয়, তরঙ্গ মুখটা হয় গলীয়। এটা একটু মনে রাখতে হবে, অপসারী আর গলীয়। আর ফ্রনহপার যেটা, সেটাতে হয় অভিসারী এবং সমতল তরঙ্গমুখ। মানে আলোক রশ্মি হয় অভিসারী আর সমতল তরঙ্গমুখ হয়, ফ্রেনেলে হয় অপসারী আর গলীয়, উল্টা আর কি। হ্যাঁ, আচ্ছা, এই ধারকের তুল্য ধারকত্ব কত বের করতে বলছে। তাহলে এই যে দেখো, এখানে আমাদের 4 আর 4 সিরিজে আছে, 4 আর 4 সিরিজে আছে, পরে এরা দুইটা প্যারালালি থাকবে। তুল্য ধারকত্ব কত? তো এই যে 4 আর 4 কে সিরিজ করলে, মানে প্যারালালি বের করলে, এখানে কত হবে? 1/CS = 1/4 + 1/4। এখান থেকে CS এর মান কত আসবে? আসবে 2। আবার এখানে দেখো, এখানেও সেম, এখানেও CS1, এটা CS2 এর মান, এখানে আসবে 2। তবে এই দুইটা প্যারালাল, তাহলে CP সমান কত? CS1 + CS2, তাহলে 2 + 2, তাহলে কত আসবে? 4 আসবে। কত আসবে? 4 আসবে, 4 মাইক্রোফ্যারাড আসবে। তাহলে কারেক্ট আনসার কত? 4 মাইক্রোফ্যারাড। কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। ওকে, 4 মাইক্রোফ্যারাড। অলরাইট, এরপর হচ্ছে তুল্যধারকে সঞ্চিত শক্তি কত? তুল্যধারক কত? তুল্যধারক হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এই যে এটাই হচ্ছে তুল্যধারক। সো তুল্যধারকের সঞ্চিত শক্তি আমরা সবাই জানি, সঞ্চিত শক্তি সমান কত? হাফ অফ CV স্কয়ার। তাহলে হাফ, C এর মান কত? 4। তাহলে 4 মাইক্রোফ্যারাড, 4 × 10⁻6 ফ্যারাড × V এর মান কত? 100 ভোল্ট। তাহলে 100, এই যে 100 স্কয়ার। সো এটা ক্যালকুলেট করলে যা হবে তাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যানসার। তাহলে কত? হাফ অফ CV স্কয়ার। তাহলে 4 × 10⁻6 × 100 স্কয়ার, কত আসলো? এই যে 0.02 জুল। তাহলে কারেক্ট অ্যানসার কত? কারেক্ট অ্যানসার হচ্ছে 0.02 জুল। ঠিক আছে, কারেক্ট অ্যানসার কত? কারেক্ট অ্যানসার হচ্ছে 0.02 জুল। ওকে, অলরাইট।
এখানে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুইটা পাশাপাশি উজ্জ্বল ডোরা, মানে এটা মনে করে একটা উজ্জ্বল ডোরা, মাঝখানে মনে করে একটা অন্ধকার ডোরা, আবার মনে করে একটা উজ্জ্বল ডোরা, তাহলে দুইটা পাশাপাশি উজ্জ্বল ডোরা। ওকে, তো এখানে কথা হচ্ছে উৎসদয় থেকে আগত তরঙ্গদয়ের মধ্যে পথ পার্থক্য কত। তাহলে এখানে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরা, এই ক্ষেত্রে পথ পার্থক্য কত, এ সাইন থিটা সমান হচ্ছে কত, এন ল্যামডা, ঠিক আছে। তো এখানে আসলে দুইটা পাশাপাশি উজ্জ্বল ডোরার জন্য আমাদের আসলে এন এর মান কত, মানে এখানে উজ্জ্বল ডোরার ব্যবধান কয়টা, একটা। দুইটা পাশাপাশি ডোরার মধ্যে ডোরা ব্যবধান কয়টা, একটা, তাহলে এন এর মান কত, এক। 1 ইন্টু ল্যামডা, তার মানে ল্যামডা, তাহলে কারেক্ট অ্যান্সার কত, ল্যামডা। ঠিক আছে। সবল নিউক্লিয় বলের বিনিময় ঘটে কোন কণার কারণে, এটা গত ক্লাসও ছিল, মেসন কণার কারণে আসলে সবল নিউক্লিয় বলের বিনিময় ঘটে। কোন কণা, মেসন কণা। মেসন, এখানে গ্লুয়নটা ভুল দিছে, এটা ভুল, কারেক্ট অ্যান্সার হচ্ছে মেসন কণার কারণে সবল নিউক্লিয় বলের বিনিময় ঘটে। আচ্ছা, বস্তুর বেগ বাড়লে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী কি কি হয়, গতিশীল বস্তুর দৈর্ঘ্য হ্রাস পায়। কারেক্ট, কারণ ওই যে এল নট এর মানটা তো কি হয়, এই যে দৈর্ঘ্য হ্রাস পায় মানে কি এল এর মানটা এল নট থেকে ছোট হয়, তাহলে এটা তো কারেক্ট। সময় হ্রাস পাবে, সময় কি হ্রাস পায় নাকি সময় বাড়ে, আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি টি ইজ গ্রেটার দেন টি নট, সময় বাড়ে, তাহলে এটা রং। ভর বৃদ্ধি পায়, এটাও তো কারেক্ট, কারণ আমরা জানি এম ইজ গ্রেটার দেন এম নট, তাহলে কারেক্ট অ্যান্সার কত, 1 আর 3, তাহলে 1 আর 3 হলো কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 এবং 3। ওকে, এন্ট্রপির এসআই একক কত, আমরা সবাই জানি এন্ট্রপি ডিএস ইজ ইকুয়াল কত, ডিকিউ বাই টি, তাহলে ডিকিউ হচ্ছে জুল, টি হচ্ছে কেলভিন, তাহলে কত, জুল পার কেলভিন। এন্ট্রপির এসআই একক কত, জুল পার কেলভিন। ওকে, এন্ট্রপির এসআই একক কত, জুল পার কেলভিন। ওকে, এন্ট্রপির এসআই একক কত, জুল পার কেলভিন। ওকে, জুল পার কেলভিন। এখানে বলছে বর্তনীর মূল প্রবাহ কত, তাহলে এখানে আমাদের দেখো একটা জিনিস, এটা হচ্ছে বাহ্যিক রোধ দেওয়া আছে, এখানে আমাদের দুইটা কোষ দেওয়া আছে, তাহলে তুল্য কোষত্ব কত, 8 যোগ 8, দুইটা, তার মানে 16। আর অভ্যন্তরীণ রোধ, তুল্য অভ্যন্তরীণ রোধ কত, আর যোগ আর, তাহলে 2 প্লাস 2 সমান কত, 4। আমাদের প্রবাহ বের করতে হবে, আই সমান কত, ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর ইকুইভ্যালেন্ট। তো ই ইকুইভ্যালেন্টের মান কত, 16, আর এর মান কত, 100, আর এখানে আর ইকুইভ্যালেন্ট অভ্যন্তরীণ রোধ কত, তুল্য অভ্যন্তরীণ রোধ কত, 4, তাহলে 16 ভাগ 104 যত আসবে ততই হলো আমাদের মেইন কারেন্ট। ঠিক আছে, 16 ভাগ 104 কত আসে, 0.15, 0.1, 16 ভাগ কত, এই যে ই ইকুইভ্যালেন্ট কত, 8 8 16, 2 2 4, এখানে 100, তাহলে 16 ভাগ 104, তাহলে কত, 0.15। অপশন বি হওয়ার কথা কারেক্ট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। অলরাইট, তো এখানে বলছে দেখো বর্তনীর কোষদ্বয় সমান্তরালে যুক্ত করলে মোট অভ্যন্তরীণ রোধ কত পাওয়া যাবে, মানে এই দুইটা কোষ সমান্তরালে যদি করি তাহলে দেখো এই যে এখানে আমি এই 8 ভোল্টকে আর এই 8 ভোল্টকে কি করলাম, সমান্তরালে যুক্ত করলাম, তাহলে এ আর এর মানও 2, এ আর এর মানও 2, তাহলে এখন তুল্য অভ্যন্তরীণ রোধ কত, আর ইকুইভ্যালেন্ট কত, 1/rp, 1/rp কত, 1/2 প্লাস 1/2, এটা ক্যালকুলেট করলে আরপি এর মান আসবে 1, তাহলে কত ওহম পাওয়া যাবে, 1 ওহম পাওয়া যাবে। কত ওহম পাওয়া যাবে ভাইয়া, 1 ওহম। কারেক্ট অ্যান্সার কত ওহম, 1 ওহম পাওয়া যাবে। ওকে, আগাই আমরা সামনের দিকে আগাই। এই যে এখানে আর্গন আর ক্যালসিয়াম 18 40 20 40 পরস্পরের কি কে সমান, এখানে এখানে আমাদের ভর সংখ্যাটা সমান, তো ভর সংখ্যা যদি সমান হয় এটা কি হবে, এরা পরস্পর হবে আইসোবার। ভর সংখ্যা সমান, তাই না, দুইটা পরমাণুর যদি ভর সংখ্যাটা সমান হয় তখন তারা কি হবে, তখন তারা পরস্পরের আইসোবার হবে, আইসোবার। অলরাইট, আইসোবার। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর সমষ্ণ প্রক্রিয়ায় পিভি লেখচিত্রের ছেদবিন্দুতে ঢাল কত, তো রুদ্ধতাপীয় আর সমষ্ণ প্রক্রিয়ার ঢাল আসলে কে, ল্যামডা। ঠিক আছে, এই যে গামা, গামা। রুদ্ধতাপীয় আর সমষ্ণ প্রক্রিয়া আমরা সবাই জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া, তাহলে এই পিভি লেখচিত্রের ঢালটা আসলে কত, গামা, এই যে পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট গামা। কোন প্রক্রিয়ায় ডি কিউ সমান ডি ডাব্লিউ হয়, কোন প্রক্রিয়ায়, সমষ্ণ, সমচাপ, সম আয়তনীয় নাকি রুদ্ধতাপীয়, কোনটা সঠিক। সো দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ।
তো আমাদের কি করতে হবে, এই যে dq সমান dw করা লাগবে। তাহলে আমরা যদি dq সমান dw করি, তাহলে এই টার্মটাকে জিরো করতে হবে না? তো এই টার্মটা জিরো কখন হবে? কোন প্রক্রিয়ায় du মানে কোন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা শূন্য হয়? কেউ কি বলতে পারবা কোন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা শূন্য হয়? তাহলে অভ্যন্তরীণ শক্তি আসলে কিসের উপর নির্ভরশীল? অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভরশীল বলতো? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে আসলে তাপমাত্রার উপর নির্ভরশীল, রাইট? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। মানে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে, তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তার মানে তাপমাত্রার পরিবর্তন যদি জিরো হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে? জিরো হবে। তাহলে কোন প্রক্রিয়া এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি সমষ্ণ প্রক্রিয়ায় du এর মান 0, তখন dq সমান কত? dw। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের dq সমান কি হবে? dw হবে। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায়। আচ্ছা, এটা দেখো, কার্নো চক্রের কোন ধাপে তাপ গৃহীত হয়? এটা দেখি কে কে বলতে পারবা, সবাই একটু কমেন্টে জানাও তো। কার্নো চক্রের কোন ধাপে তাপ গৃহীত হবে? তাপ গৃহীত হবে কোন ধাপে? কেউ কি বলতে পারবা কার্নো চক্রের কোন ধাপে তাপ গৃহীত হবে? তো কারেক্ট আনসার হলো প্রথম ধাপে। ওই যে প্রথম ধাপেই মানে তাপ উৎস থেকে তাপ গ্রহণ করা হয়। তো এটা কোন ধাপে? প্রথম ধাপে। আচ্ছা, এটা একটু দেখো, শূন্য মাধ্যমে কোন তাড়িৎচুম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা। ল্যামডা কত দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে 0.03 সেন্টিমিটার। তো এটাকে মিটারে কনভার্ট করো, 0.03 * 10⁻² মিটার। আর আলোর বেগ এই যে সি এর মান দেওয়া আছে 3 × 10⁸। আমাকে বলছে কম্পাঙ্ক কত, মানে ফ্রিকোয়েন্সি কত। আমরা সবাই জানি কি? আমরা সবাই জানি সি সমান এফ ল্যামডা। তাহলে কত? এফ সমান কত? সি বাই কত? ল্যামডা। তো সি এর মান কত? সি এর মান হলো 3 × 10⁸। আর ল্যামডা কত? 0.03 × 10⁻²। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমার রেজাল্ট চলে আসবে, রাইট? 3 × 10⁸ ভাগ কত? 0.03 × 10⁻²। এটা ক্যালকুলেট করলে কত আসে? 10⁻12 আসে। 10⁻12, 1 × 10⁻12, এটাই কারেক্ট আনসার। কত? 10⁻, কত? 10⁻12। অলরাইট। এটা দেখো, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাড়িৎ চৌম্বক তরঙ্গ অতি দ্রুত গতিসম্পন্ন তরঙ্গ, কারেক্ট। শূন্য মাধ্যমে সঞ্চালন হয়, কারেক্ট। ত্বরণে গতিশীল, চার্জ হতে নির্গত, তিনটাই আসলে কারেক্ট। তিনটাই আসলে এখানে কারেক্ট। আচ্ছা, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একটা চির যদি আমরা বাদ দেই, তাহলে কোন আলোকীয় ঘটনা সংঘটিত হবে? যদি ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমরা এক চির বাদ দিই, মানে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমরা যদি যে দ্বিচির পরীক্ষাতে কি দ্বিচির পরীক্ষা দিয়ে আমরা কি পাই? ব্যতিচার। তাহলে আমরা যদি শুধু একটা চির নিয়ে করি, এই যে দেখো এরকম দ্বিচির যদি হয়, দ্বিচির থেকে আমরা কি পাবো? ব্যতিচার পাবো, ব্যতিচার। আর আমরা যদি একটা চির দিয়ে করি, তাহলে আমরা কি পাবো? অপবর্তন পাবো। এটা জাস্ট একটু মাথায় রাখবা, একক চিরের দরুন অপবর্তন। তাহলে আমরা কয়টা চির পাবো? একটা চির বাদ দিলে, দ্বিচির থেকে একটা চির বাদ দিলে তার একটা চির থাকে, তাই না? ফেসবুকের স্টুডেন্টসরা কমেন্টের কোনো রেসপন্স নাই কিন্তু তোমাদের। তো আমরা একটা চির দিয়ে আসলে কি পাবো? অপবর্তন পাবো, অপবর্তন। ওকে, অপবর্তন। এটা একটু দেখো এখানে কি বলেছে, দেখো এ আর বি দুইটা ধাতু, এই ধাতুটার ভর 100 গ্রাম, এটা 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে গতিশীল। বি ধাতুটার কার্যাপেক্ষক 2.4 ইলেকট্রন ভোল্ট, প্রাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে। বলছে বি ধাতুটার সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত? কার্যাপেক্ষক দেওয়া আছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, একদম কোয়াইট ইজি। তো আমরা কি জানি? আমরা সবাই জানি কি কার্যাপেক্ষক সমান কত? hf0। সো ফাই সমান hc বাই ল্যামডা নট। এই ল্যামডা নটটাই হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য, hc বাই কত? ফাই। সো এটাই কার্যাপেক্ষক। h এর মান হচ্ছে 6.63 × 10⁻34 × c এর মান কত? 3 × 10⁻, কত? 8। ঠিক আছে, ডিভাইডেড বাই, এখানে আমাদের ফাই এর মান কত? 2.4 ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্টকে কি করো? ইলেকট্রন ভোল্টকে ইলেকট্রনের আধান দিয়ে গুণ করে জুলে কনভার্ট করে নাও। এবার এই ভ্যালুটা জাস্ট ক্যালকুলেট করো, ল্যামডার মানটা কিন্তু বের হয়ে যায়। তাহলে দেখো ক্যালকুলেট করো, 6.63 × 10⁻34 ইনটু কত? 3 × 10⁸ ভাগ কত? এখানে 2.4 × 1.6 ইন্টু 10⁻, কত? 19, কত আসে? 5.17 ইন্টু 10⁻7। তাহলে 5.18 × 10⁻7 মিটার। তাহলে এখানে
সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত 5.18 ইনটু 10 ইনভার্স 7 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে কি বলছে, এই ধাতুটা নিশ্চল শক্তি আপেক্ষিক, তাহলে নিশ্চল শক্তি বের করবা কি দিয়ে, এই যে এম নট দেওয়া আছে, এই যে এম নট এর মান 100 গ্রাম, এম নট সি স্কয়ার বের করবা। যদি মানটা ক্যালকুলেট করে দেখো যেটা কারেক্ট তাহলে এটা কারেক্ট। আপেক্ষিক গতিশক্তি কিভাবে বের করবা, এই যে ই কে বের করবা কি দিয়ে, এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। তাহলে এম মাইনাস এম নট কমন নিলে সি স্কয়ার। তো এম কিভাবে বের করবা, এম বের করার ফর্মুলা হচ্ছে এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি এর মানটা দেওয়া আছে, বের করে নিবা। বেগ অর্ধেক করলে ভর অর্ধেক হবে, তো ভরের আপেক্ষিকতা দিবা এম ইকুয়াল, ওই যে ভরের আপেক্ষিকতা তো লিখছি এখানে, এই যে এটা করবা। মানে জাস্ট এখন তোমাকে ক্যালকুলেটরে বসাই ক্যালকুলেট করতে হবে। সো এখানে যা যা বলছে ক্যালকুলেশন করে যদি তাই আসে তাহলে কারেক্ট, যেগুলো আসবে না এগুলো কারেক্ট না। সো দেখা গেছে এখানে এই দুইটা কারেক্ট আসে আর এটা কারেক্ট আসে না, ক্যালকুলেশন আর কিছু না, ফর্মুলা বসাই ক্যালকুলেশন। আচ্ছা এটা একটু বলো, কোন ডিভাইসটা পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে কনভার্ট করে? একটু আগে পড়াইছি, রেকটিফিকেশনের কথা বলা হচ্ছে এখানে, মানে রেকটিফায়ারের কথা বলা হচ্ছে। তাহলে এখানের মধ্যে কোন ডিভাইসটা পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে কনভার্ট করে, এটা কি কেউ বলতে পারবা? সবাই একটু কমেন্টে জানাও তো এটার কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে, এইটার কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে, সবাই একটু কমেন্টে জানাও। রেকটিফিকেশন অ্যাকচুয়ালি কে করে? রেকটিফিকেশন করে অ্যাকচুয়ালি পিএন জাংশন। কোন ডিভাইস একমুখী প্রবাহে কনভার্ট করে? কে? ডায়োড। ডায়োডের নাম কি? পিএন জাংশন। তো পিএন জাংশনের আসলে সংকেত কি? পিএন জাংশনের সংকেত হচ্ছে যে এটা, এটাই হলো পিএন জাংশন। এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। সেটা কোথায় আছে দেখো, কোন অপশনে আছে? অপশন সি তে আছে, অপশন সি তে, এই যে অপশন সি তে কারেক্ট অ্যান্সারটা আছে। সো অপশন সি। অলরাইট। তো এখানে দেখো 20 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত একটা সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে, তার মানে গতিশক্তি সমান তাপ শক্তি, তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাবে? সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 1.26 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখানে গতিশক্তি সমান তাপ শক্তি, তাহলে হাফ এম ভি স্কয়ার সমান এম এস ডেল্টা থিটা। তো উভয় পাশ থেকে কি চলে যায়? এম এম চলে যায়। তাহলে ভি স্কয়ার সমান কত? 2s ডেল্টা থিটা। তাহলে এখান থেকে ডেল্টা থিটার মান হচ্ছে কত? ভি স্কয়ার বাই 2s। তাহলে ভি এর মান কত? 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 1.26। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে যা আসবে তাই হলো অ্যানসার। সো চলো ক্যালকুলেট করি কত আসে। 20 স্কয়ার ভাগ 2 ইনটু 1.26 কত আসলো? 158.73, 158.73 কেলভিন, 158.73 কেলভিন। এই যে অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, অপশন বি 158.73। ওকে, এখানে দেখো পি আর কিউ বিন্দুর তুল্যরোধ কত? এখানে তোমার একটু বুদ্ধি খাটাইতে হবে। তুল্যরোধটা আসলে জিরো। কেন জিরো? কারণ এখানে কারেন্ট গিয়ে কয়টা রাস্তা দেখো, একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা। দেখো এই রাস্তা দিয়ে কারেন্ট গেলে কোনো রোধের সম্মুখীন হচ্ছে না। সো এটাকে শর্ট সার্কিট বলে। একটা সার্কিট যদি শর্টকাট, মানে একটা কারেন্ট যদি একটা সার্কিটে যাওয়ার শর্টকাট হয়ে পায়, তাহলে যেদিকে বাধা আছে, যেদিকে রোধ আছে, সেই রোধের মধ্যে দিয়ে সে যাবেই না। তো এই দুইটার মধ্যে দিয়ে আসলে কোনো কারেন্টই যাবে না, কারণ এদিকে কোনো রোধ নাই। তো পুরো কারেন্ট আসলে এদিকে ফ্লো হবে। তার মানে তুল্যরোধ এখানে কত? তুল্যরোধ এখানে হচ্ছে আসলে জিরো। তুল্যরোধ কত? তুল্যরোধ হচ্ছে জিরো। আচ্ছা, তড়িৎ ফ্লাক্সের একক আমরা সবাই জানি, তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে ভোল্টমিটার। কেন? দেখো এই যে ফাই সমান কত? এ ডট ই। তাহলে মিটার স্কয়ার, আর তড়িৎ ক্ষেত্রের একক ভোল্ট পার মিটার। তাহলে ভোল্ট মিটার 2 - 1, তাহলে কত? ভোল্ট মিটার। তাহলে তড়িৎ ফ্লাক্সের একক কত? তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে ভোল্ট মিটার। জার্মেনিয়ামের নি ভোল্টেজ হলো 0.7 ভোল্ট। ঠিক আছে, 0.7 ভোল্ট, 0.3 না, 0.7 ভোল্ট। তড়িৎ বিভবের মাত্রা এখানে কারেক্ট অ্যান্সার দেওয়া নাই, এটাতে কারেক্ট অ্যান্সার দেওয়া নাই। সো এটা বাদ। কোন গোলকের পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড যদি হয়, ব্যাসার্ধ কত হবে? একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব হচ্ছে 1 ফ্যারাড, ব্যাসার্ধ কত? সো কথা হলো গোলাকার পরিবাহীর ধারকত্ব সি ইকুয়াল কত? 4 পাই এপসিলন নট আর। তো ব্যাসার্ধ বের করতে হবে, আর ইকুয়াল কত? সি বাই 4 পাই এপসিলন নট। তো সি কত? 1 ফ্যারাড। তাহলে 4 পাই এপসিলন নট এর মান 8.854 ইনটু 10 ইনভার্স 12। বাস এই ভ্যালুটা ক্যালকুলেট করলে যাই হবে তাই হচ্ছে অ্যান্সার। তাহলে করো ক্যালকুলেট। 1 ভাগ 4 ইনটু 4 পাই ইনটু 8.854 ইনটু 10 ইনভার্স 12 কত আসলো? বিশাল মান আসলো, 9 ইনটু 10 টু দি পাওয়ার 11 আসলো। 9, কারেক্ট অ্যান্সার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কে আর কি? তড়িৎ মাধ্যমাঙ্কের কথা বলা হচ্ছে, তড়িৎ মাধ্যমাঙ্ক। তাহলে এটা এফ বাই এফ নট, এটা কারেক্ট।
এপসাইলন বাই এপসাইলন নট, এটাও কারেক্ট, এই দুইটা কারেক্ট। আলোর বেগের সাথে পরাবৈদ্যুতিক ধ্রুবকের আসলে কোনো সম্পর্ক নাই, তাহলে কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 2। আচ্ছা, যদি গ্যালভানোমিটারের রোধ 200, এটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ জি, আর শান্টের রোধ যদি 5 ওহম হয়, তাহলে শান্টের গুণক কত, শান্টের গুণক কত সেটাই বের করতে বলছে। তো শান্টের গুণক আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি শান্টের কারেন্ট সমান জি বাই না সরি, আমরা সবাই জানি গ্যালভানোমিটার কারেন্ট সমান, গ্যালভানোমিটার কারেন্ট সমান এস বাই জি প্লাস এস, ঠিক আছে, ইন্টু আই। তাহলে এখান থেকে আই সমান কি পাবো, আই সমান পাবো জি প্লাস এস বাই এস ইন্টু কত, আই জি। এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ, যে কারেন্টের যে গুণকের সাথে গ্যালভানোমিটারের কারেন্ট গুণ করলে মূল কারেন্ট পাওয়া যায়, যে টার্মটার সাথে গ্যালভানোমিটার কারেন্ট গুণ করলে মূল কারেন্ট পাওয়া যায়, সেটাকে বলা হয় হচ্ছে শান্টের গুণক। সো এখানে এটাই হলো মাঝখানের এই রাশিটাই, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আসলে শান্টের গুণক। এটাই কি, এটাই হলো শান্টের গুণক। সো এই যে শান্টের গুণক হচ্ছে আসলে জি প্লাস এস বাই এস, এটাই। তো জি এর মান কত 200, এস এর মান কত 5, আর এস এর মান কত 5, তাহলে 205 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে শান্টের গুণক কত, 205 ডিভাইডেড বাই 5। এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 205 ডিভাইডেড বাই কত 5। অলরাইট, এখানে আসো, একটা তামার তারের রোধ, একটা তামার তারের রোধ হচ্ছে টুয়াইস আর, আয়তন সমান রেখে তারটা দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে এন এর মান কত 2, দ্বিগুণ করা হয়েছে, পরিবর্তিত রোধ কত। তো একটা তামার তারের রোধ, ইনিশিয়াল রোধ, এটা হচ্ছে মনে করো আর, আর এর মান কত, তামার তারের রোধ এটা হচ্ছে মনে করো আর ওয়ান ইকুয়াল কত টুয়াইস আর, তাহলে পরিবর্তিত রোধ আর টু কত সেটা বের করতে বলছে। সো আমরা শর্টকাটে কিন্তু বের করতে পারি চাইলে, কিভাবে, আমরা সবাই জানি আর টু সমান এন স্কোয়ার আর ওয়ান, এটাই হলো শর্টকাট। মানে তামার তারের ক্ষেত্রে যে তারকে টেনে লম্বা করে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার নতুন রোধ বের করার এটাই শর্টকাট। আর টু ইকুয়াল কত, এন স্কোয়ার আর ওয়ান। তো এন এর মান কত, যত গুণ করা হবে এন এর মান কত দ্বিগুণ, তাহলে টু স্কোয়ার আর ওয়ান এর মান কত টুয়াইস আর, টু স্কোয়ার মানে 4 ইন্টু 2 আর, তাহলে 4 দুগুণ 8, 8 আর। তাহলে আর টু ফাইনাল আর টু কত, আর টু হচ্ছে আমাদের 8 আর, আর টু কত, আর টু হচ্ছে 8 আর, 8 আর, ওকে 8 আর। ভোল্টমিটার একটা উচ্চ রোধ বিশিষ্ট কি, এটা হচ্ছে ভোল্টমিটার হচ্ছে একটা উচ্চ রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, ওকে। সূচন কম্পাঙ্কে আপতিত আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ, সূচন কম্পাঙ্কে আসলে ধাতব পৃষ্ঠ থেকে কোনো ইলেকট্রন বের হয় না, শুধু ছুটে যায়। তাহলে ইলেকট্রন কোনো গতিশক্তি নিয়ে দৌড়ায় না, কিন্তু সূচন কম্পাঙ্ক হলো এমন একটা কম্পাঙ্ক শুধুমাত্র ইলেকট্রনটা ছুটে বের হয়, তাহলে এই জন্য নির্গত ইলেকট্রন কোনো বেগ নাই, জিরো, বেগটা হচ্ছে জিরো, শূন্য। একটা প্রোটনের গতিশক্তি এম নট সি স্কোয়ারের সমান হলে ভরবেগ কত, তো আমরা সবাই জানি গতিশক্তি ই কে সমান কত, পি স্কোয়ার বাই কত টুয়াইস এম, তাহলে পি স্কোয়ার ইকুয়াল কত ই কে ইন্টু টুয়াইস এম। তো ই কে ইকুয়াল কত, ই কে ইকুয়াল হচ্ছে আমাদের কত, প্রোটনের গতিশক্তি বলছে তাই না, সো এম মাইনাস এম নট সি স্কোয়ার ইন্টু কত টুয়াইস এম আর কি, হ্যাঁ। তো এটা এগুলো হচ্ছে তোমার কত, এগুলো হচ্ছে এম নট, হ্যাঁ। তো এটা ক্যালকুলেট করো, m naught by root over 1 minus v square by c square minus m naught c square into 2m naught। তো এখানে আমরা আলটিমেটলি যদি করি তাহলে দেখো কি কি থাকে, গুণ করে দিই, তাহলে দেখো 2m naught square c square divided by 1 minus v square by c square minus m naught c square, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে আমরা, আচ্ছা এখানে হচ্ছে আমরা শুধু সনাতন গতিশক্তিটা যদি চিন্তা করি তাহলে এই জিনিসটা আসলে বাদ, এই যে এটা বাদ দাও, জাস্ট আমরা নরমাল গতিশক্তিটা চিন্তা করি, তাহলে দেখো এটাও বাদ দাও, তাহলে এখানে আর কি আসবে, তো p ইকুয়াল কত রুট, আচ্ছা দাঁড়াও, p স্কয়ার ইকুয়াল e কে ইনটু টুয়াইস m, তো এই যে p স্কয়ার ইকুয়াল কত mc স্কয়ার ইনটু কত টুয়াইস 2m নট আর কি, এগুলো হচ্ছে m নট। আচ্ছা তাহলে কত m নট c স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইনটু 2m নট। তাহলে এখানে দেখো p সমান p স্কয়ার সমান কত 2m নট c স্কয়ার ইনটু 1 বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটাকে তুমি একটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করো, তাহলে p ইকুয়াল কত রুট 2 m নট c, এই যে m নট দুইটা না, এই যে
√2m0c হবে, √2m0c। কারেক্ট অ্যান্সার হবে এই যে এটা, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে √2m0c। আচ্ছা, ফোটনের দ্বারা সংঘর্ষের পর একটা ইলেকট্রন ফটো ইলেকট্রন নিঃসরণের সময় হলো 10⁻৯ সেকেন্ড। ফোটন দ্বারা সংঘর্ষের পরে একটা ইলেকট্রন নিঃসরণের সময় 10⁻৯ সেকেন্ড, মনে রাখবা। অর্ধায়ু গড়ায়ুর কত গুণ? তো আমরা সবাই জানি অর্ধায়ু গড়ায়ুর কত গুণ, 0.693 গুণ। ওকে, ফর্মুলা 0.693 গুণ। তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, কারেক্ট। একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, কারেক্ট। বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, কারেক্ট। তিনটাই আসলে কারেক্ট। আচ্ছা, এখানে দেখো নিঃসারক সংগ্রাহক ভোল্টেজ VCE কে ধ্রুব মানে রেখে IC ভার্সেস IB। সো আমরা অ্যাম্পলিফায়ারের সার্কিট থেকে জানি VCE কে যদি ধ্রুব মানে রাখো তাহলে IC কে তুমি যত বাড়াবা IB ও তত বাড়বে। তাহলে IC ভার্সেস IE সমীকরণের প্রপার কোনটা? এই যে এটা, এই যে IB বাড়াচ্ছ IC ও বাড়তেছে। সো এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এই যে শেষ, আমরা 3টা বোর্ড সলভ করে ফেললাম। তো আজকের ক্লাসে তোমাদেরকে যা যা পড়ালাম আশা করতেছি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। তো তোমাদের এইভাবে ফিজিক্সের সাথে সাথে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই ক্লাসগুলো হতে থাকবে। সবাই ক্লাসগুলো ঠিকঠাক মতো করতে থাকো, আর তোমাদের পরবর্তী প্ল্যান জানিয়ে দেওয়া হবে। আর আমাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ অনগোয়িং চলতেছে, ভর্তি। সো জানুয়ারির ফার্স্ট উইক থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। যারা যারা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে এনরোল করতে চাও, tenms.com এ গিয়ে তোমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ এনরোল করে ফেলতে পারো। তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।